নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। সেই 1947 সাল থেকে শুরু হয়েছিল, যখনই ভারতের শৌর্য, ক্ষমতা, দাপটকে চ্যালেঞ্জ করার স্পর্ধা দেখিয়েছে পাকিস্তান, তখনই ধরাশায়ী হতে হয়েছে তাকে। ইতিহাসের পুনরাবৃত্তি দেখল 2025। ভারতের দাপটে ছন্নছাড়া পাকিস্তান সংঘর্ষ থামাতে কার্যত হাতে পায়ে ধরল নয়াদিল্লির। দুপুরে ভারতের ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনকে ফোন করলেন পাকিস্তানের ডিজিএমও। অনুরোধ করলেন, সংঘর্ষ থামান প্লিজ। প্রতিবেশীর অনুরোধে রাজি হলো ভারত। বিকেল 5টা থেকে, আজ বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি। সোমবার বেলা 12টায় ফের বৈঠকে বসবে দুদেশ। তখনও ঠিক হবে কি হবে এই সংঘর্ষ বিরতির ভবিষ্যৎ। এ লড়াই ভারত কিন্তু শুরু করেনি, প্রত্যাঘাত করেছে মাত্র। বেছে বেছে নিশানা করেছে জঙ্গি ঘাঁটিগুলোকে, কিন্তু তারপরেও থামেনি পাকিস্তান। সীমান্ত বরাবর নিশানা করেছে সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে। ভারতের সামরিক ঘাঁটিগুলিকে টার্গেট করার চেষ্টা করেছে বারবার। পাল্টা দিয়েছে ভারতও, গুঁড়িয়ে দিয়েছে একাধিক এয়ারবেস, যেখান থেকে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছিল। তারপরেই সুর নরম হয়ে যায় পাকিস্তানে। দিনের শেষে একেবারে দিল্লিকে ফোন। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তিনি মধ্যস্থতা করেছেন দুদেশের মধ্যে। এই বিরতির মেয়াদ কতদিন, সোমবার শান্তি ফেরে কিনা, সেটাই এখন দেখার। আজকে সোজা সাপটায় এই মুহূর্তে আমার সঙ্গে যারা আছেন পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন প্রণয় শর্মা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি প্রথমেই প্রণয়দার কাছে আসব। প্রণয়দা, এই সংঘর্ষ বিরতি অর্থ কি, কি হতে যাচ্ছে? প্লেন অ্যান্ড সিম্পল, যে কতদিনের সংঘর্ষ বিরতি, কীভাবে সংঘর্ষ বিরতি, দুপক্ষই কি আর গুলিগোলা চালাবে না? এটা কি সোমবার দুপুর 12টা পর্যন্ত, নাকি এটা আলোচনার অর্থটা ঠিক কি? মানে ইমিডিয়েট সিজ ফায়ার, মানে ইমিডিয়েট সিজ ফায়ার এখন অবধি একদম সব কিছু থেমে গেল সেই মুহূর্তে। এরপরে ধরুন যে জিনিসটা বুঝতে হবে যে ইন্ডিয়া তো এটা রেসপন্সিভ একটা ইয়ে ছিল। যখনই পাকিস্তান সেখান থেকে রিয়াক্ট করছে, তার রেসপন্সে ইন্ডিয়া পাল্টা জবাব দিচ্ছিল। তো যদি সেটা পাকিস্তান থামিয়ে দেয়, তাহলে ইন্ডিয়ার আর মানে সেখানটা হামলা করার কোনো প্রয়োজনই নেই সেখানে, কারণ প্রথম দিনের পরেই সেটা শেষ হয়ে গিয়েছিল। যদি পাকিস্তান পাল্টা হামলা না করতো তাহলে তারও আগেই শেষ হতো সেটা। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প কালকে রাত্রে কথা বলেছে, তারপরে নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা বলেছে, এবং এটা শেষ হয়েছে। এটা আপনাদের যদি মনে থাকে যে 1999 সালে যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল, একইভাবে সেখানটা তখন বিল ক্লিন্টন নওয়াজ শরীফের সঙ্গে কথা বলেছিল এবং বলে যে তোমরা যদি ইমিডিয়েটলি তোমাদের যারা ঢুকেছে কার্গিলের ওই হাইটসে তাদেরকে যদি উইথড্র না করো, তাহলে কিন্তু ভারত আরও এই যুদ্ধ চালিয়ে যাবে। তো চাই আমি তোমরা ইমিডিয়েটলি সেটাকে বন্ধ করো। একইভাবে এখন পাকিস্তানের সেই সিজফায়ারে অ্যাগ্রি করেছে, আজকে ফোন করেছে ডিজিএমওকে এবং তার সঙ্গে অ্যাগ্রিমেন্ট করেছে ইমিডিয়েট সিজফায়ারের জন্য। তো আমরা আশা করব যে সেটাই তারাও সেটাকে অনার করবে এবং সিজফায়ারই থাকবে। প্রণয়দা, একটা প্রশ্ন আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে প্রায় আমাদের ঘড়িতে যখন এই 5টা বাজে, সেই সময় একটা টুইট ভেসে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যে আমি দুপক্ষের সঙ্গে কথা বলেছি, কথা বলার পর দুপক্ষই এগ্রি হয়েছে সংঘর্ষ বিরতি করতে। তারপরে পাকিস্তানের ইশাক দার জানালেন তারা এগ্রি করছেন, তারা সংঘর্ষ বিরতির জন্য এগ্রি করছেন। তারপরে 6টার সময় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানালেন যে তারা সংঘর্ষ বিরতি করছেন। তো ট্রাম্পের ভূমিকা কতখানি?
মানে নিশ্চয়ই সেখানটা তো রয়েছে ট্রাম্পের ভূমিকায়। যে দেখুন, ভারত যেটা বলছিল সেটা তো পরিষ্কার যে আমরা আমাদেরটা হচ্ছে যে অলরেডি আমরা রেসপন্ড করছি সেখানটায়। পাকিস্তান যদি গতকালকেই থামিয়ে দিত, তারপরে আবার মনে হয় না যে ভারতের আর দরকার ছিল সেখানটা পাল্টা হামলা করার। এখানটা দরকার ছিল আমেরিকার ইন্টারভেনশন, এই কারণে পাকিস্তানের উপর চাপ দেওয়ার জন্য, যে বোঝানো সেখানটায় যে তোমরা এটাকে আর এগিয়ে নিয়ে যেও না। সুতরাং এই মুহূর্তে যেহেতু দুনিয়ার অবস্থাটা অন্যরকম, অনেক ধরুন ইউক্রেনের যুদ্ধ চলছে, গাজায় প্রবলেম চলছে, বিভিন্ন ধরনের সেগুলো নিয়ে যেহেতু ব্যস্ত রয়েছে, পাকিস্তান মনে করেছিল এই মুহূর্তে বোধহয় সেইভাবে কেউ এই দিকে দৃষ্টি দিতে পারবে না। তবে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন পরে দেখলো যে এটা চলেই আসছে, তখন তিনি ইন্টারভিউ করতে বাধ্য হয়েছেন এবং একদম সরাসরি বলে দিয়েছে যে এটাকে বন্ধ করার সেটা ভূমিকা তো নিশ্চয়ই রয়েছে সেখানে। আমি আসছি ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। বিশ্বজিৎবাবু, এটা জানান যে যেটা প্রণয়দা বলছিলেন সংঘর্ষ বিরোধী মানে সংঘর্ষ বিরোধী, তো সুতরাং সোমবার অর্থাৎ 12 তারিখ 12টা পর্যন্ত 12টা মিটিং, এটা কি 12 তারিখ 12টা পর্যন্ত নাকি এটা কন্টিনিউ করবে? না, আমার মধ্যে এটা কন্টিনিউ করবে। প্রথমেই প্রত্যেকটা শ্রোতাদের আমি জারি রাখি, দুটো দেশের মধ্যে যে ডিজিএমওর যে হটলাইনটা থাকে, ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন আমাদের এবং ওদের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, সেই হটলাইনটা আমরা প্রায় ইউজ করে থাকি যখন আমরা এক্সারসাইজ করি কিংবা মোবিলাইজেশন করি কিংবা যে কোনো রকমের প্র্যাকটিস করি। আমরা একে অপরকে জানিয়ে দিই যে মানে হঠাৎ সচেতন সম্বন্ধে কিছু, মানে দের ইজ নো অ্যালার্মিং কন্ডিশনস, এটা জানিয়ে দেওয়ার পরে এই হটলাইনটা ইউজ করে থাকি। প্রথমে পাকিস্তানের ডিজিএমও এই হটলাইন ইউজ করে আমাদের প্রথমে সিজফায়ারের রিকোয়েস্ট করে। এটা যে ট্রাম্পের থ্রু দিয়ে রিকোয়েস্টটা এসছে or whether their external affairs minister was forced to agree to a ceasefire, it's a matter of detail, এটা হয়তো পরে জানা যেতে পারে। কিন্তু হোয়াট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার যতদূর মনে হয় যে দুদেশেই এখন সিজফায়ার ঘোষণা করেছে। আমাদের বিদেশ সচিবের সেক্রেটারি স্পষ্টভাবে বলে দিয়েছে যে আজকে বিকেল 5টা থেকে সিজফায়ার লাগু হয়েছে। যে 12 তারিখ সোমবার যে ডিসকাশনটা হবে, দ্যাট উইল বি অন দ্য হটলাইন, দ্যাট উইল বি বিটুইন দ্য টু ডিজিএমওস, এবং এই দুটো ডিজিএমের মধ্যে দ্যাট উইল বি আ ম্যাটার অফ ডিটেল। হয়তো কোনোভাবে কোনো যদি ইফ দ্যার হ্যাজ বিন 1 or 2 স্পেয়ার ইনসিডেন্টস তাহলে হতে পারে। বাট শ্রোতাদের এইটুকুনি জানিয়ে রাখা দরকার যে আমরা যখন বলি সিজ ফায়ার, ইট উইল বি আ সিজ ফায়ার অ্যাজ পার আ কনভেনশনাল টার্মস, কিন্তু ট্রান্স এলসি আরটি ফায়ারিং কিন্তু সারা বছর চলতে পারে। দ্য ডিগ্রি মাইট ভ্যারি, বাট আই ফিল দ্যাট ট্রান্স এলসি আরটি ফায়ারিং উইল রিডিউস। বাট যেটা আমাদের জেনে রাখা দরকার, ভারত স্পষ্টভাবে পাকিস্তানকে জানা উচিত দ্যাট ইট ইজ টাইম ফর দেম টু ডিস্ট্রয় দেয়ার সো কল্ড টেররিজম ইনফ্রাস্ট্রাকচার। এই টেররিজম ইনফ্রাস্ট্রাকচার যদি ওরা না ভাঙে, আমাদের কোনো রকম শর্তে যাওয়া উচিত না। আর এই ভবিষ্যতে যদি ওরা কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি করে থাকে, দ্য অ্যাকশন উইল বি আ ফুল স্কেল ওয়ার। এটা ভারতের স্পষ্টভাবে বলে দেওয়া উচিত। একদম। রঞ্জনবাবু, একই কথা ধরে বলতে চাই যে ভারত আজকে বলেছে যে যে কোনো ধরনের জঙ্গি হামলাকে আমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখব, আজকে বলে দিয়েছে। এই যে ওভারঅল আজকে যে ঘটনা, যে কি মনে কেন পাকিস্তান তড়িঘড়ি পাকিস্তানের ডিজিএমও ফোন করলেন, এটা কি যে ভোর অবধি যে অ্যাটাকটা ভারত করেছে, অনেকগুলো এয়ারবেস ধ্বংস করে দিচ্ছে, তার কারণ হিসেবে? না, আমি বলবো না। আমাদের পাকিস্তানকে জানতে গেলে একটু ডিপলি জানতে হবে। দেখুন, পাকিস্তান আর্মি দেশটাকে কন্ট্রোল করে, আর পাকিস্তান আর্মিকে কন্ট্রোল করে সন্ত্রাসবাদীরা। অ্যাবসলিউটলি। তার মধ্যে সবথেকে দুটো বড়, কারেক্ট, তো সব থেকে বড় দুটো গ্রুপ হচ্ছে এলইটি আর লস্কর। এলইটির হেডকোয়ার্টার্স, লস্করের হেডকোয়ার্টার্স মুদ্রিকা, বাওয়ালপুর। আজ পর্যন্ত কেউ টাচ করতে পারে। এই প্রথমবার ভারত দুটোকে গুড়িয়ে দিয়েছে। সো নাও এদের যে এই সন্ত্রাসবাদীরা যারা ওদের দেশটাকে কন্ট্রোল করে, আর্মিকেও কন্ট্রোল করে, মুনিরকে কন্ট্রোল করে, তারা বলছে এখন ত্রাহিম আমাদের সিদ্ধাটা ভেঙে গেছে, সিদ্ধাটা সোজা করতে দাও। পাকিস্তানের ধর্ম হচ্ছে কুকুরের ল্যাজের মতো। যতদিন আপনি ওকে সোজা নলির মধ্যে রাখবেন সোজা থাকবে, যেই নলির থেকে বার করবেন আবার, বিকজ পাকিস্তান আর্মি ইজ ইনসার্জেন্ট আর্মি, ওটা ইনসার্জেন্ট গ্রুপ একটা। তো আমার মনে হয় এটা খুব ক্ষণস্থায়ী। আমরা কিছুদিনের একটা বালাকোটের পরে 6 বছর চুপ ছিল, এরপরে আবার কতদিন চুপ থাকে দেখা যাবে। ইট উইল কন্টিনিউ, দে উইল কিপ অন ডুইং দ্য সেম থিং আফটার দে উইল এগেন রিগেন দেয়ার স্ট্রেংথ। তো এটা চলতে থাকবে।
এবং এখানে আরেকটা জিনিস আমি বলবো খুব গুরুত্বপূর্ণ, এই সিজ ফায়ারটা কার থ্রু দিয়ে এলো? এই সিজ ফায়ারটা এলো মিস্টার ট্রাম্পের থ্রু দিয়ে, এবং উনি কোথায় পোস্ট করলেন? এটা এক্স হ্যান্ডেলে। এবং আমি এটা দেখি যে পাকিস্তান মানে ইউএসের একটা ভীষণ ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন। ওবামা অবধি ওদের একটা পলিসি ইউএসের আলাদা ছিল ইন্ডিয়ার প্রতি। ওবামার ভেরি স্ট্রং সেন্টেন্স ওয়াজ দ্যাট উই ডিফেন্ড ইন্ডিয়া ইন ডিফেন্ডিং দেয়ার ওন সভেরেন্টি অ্যান্ড রিপাবলিক। সেখান থেকে ট্রাম্প সরকার কিন্তু অনেকটা দূরে চলে গেল, এবং তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, আমি দুজনের সঙ্গে কথা বলেছি, করে দাও। এটা ইউএসের অ্যাকচুয়াল অরিজিনাল পলিসি একদিন নয়, ছিল না। এটা কিন্তু একটা বিরাট বড় ডেভিয়েশন। অ্যান্ড আপনার থ্রু দিয়ে আমি জিজ্ঞেস করুন, আমার মতে ইট ইজ দ্য কমপ্লিট ডেভিয়েশন। আর একটা জিনিস আমি বলবো, আমি জানি না প্রণব আমার সঙ্গে এগ্রি করবেন কিনা, বাট আই ফার্মলি বিলিভ দ্যাট কারেন্ট ট্রাম্প administration so far as South Asia is concerned is completely incompetent. They do not have a competent person to understand what South Asia is. প্রণয়দা, রঞ্জনবাবু যা বললেন শুনতে পেয়েছেন নিশ্চয়ই প্রণয়দা? আচ্ছা, এইটার রেসপন্স দেখুন, আমার যেটা হ্যাঁ শুনতে পেয়েছি। আমার যেটা মনে হয়, দেখুন প্রত্যেক দেশের নিজের নিজের ইন্টারেস্ট আছে, তারা সেই অনুযায়ী পলিসি ঠিক করে, এবং যে পলিসি 5 বছর আগে ছিল সেটাও যে 5 বছর পরেও থাকবে তার নয়, সেটা পাল্টায় পরিস্থিতি অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী। এখন আমেরিকা যদি মনে করে সেখানটায় যে তাদের পলিসি পাল্টাবে, কারণ তাদের ফোকাস এই মুহূর্তে সাউথ এশিয়া নেই, সেটা আমি এগ্রি করি। তাদের ফোকাস এখন এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ কীভাবে থামানো যায়, সেখানটায় রাশিয়ার সঙ্গে বহুদিন অনেকগুলো দফায় দফায় তাদের কথাবার্তা চলছে। তাদের ইউরোপের সঙ্গে সম্পর্ক কী হবে এই মুহূর্তে এখনও না দেখলেও সেটা কয়েকদিন বাদেই হবে। ইসরায়েল প্যালেস্টাইন আছে, চীনের সঙ্গে কী হবে সম্পর্ক, সেটাই, এইগুলো হচ্ছে তাদের বড় সমস্যা। তো সুতরাং হ্যাঁ, ইসরায়েলের এবং গাজার ব্যাপারটা নিয়ে, তো সুতরাং সাউথ এশিয়া এখন তাদের প্রায়োরিটির মধ্যেই নেই সেখানে। আর ট্রাম্পের কথা যেটা বলছেন, তার টুইটার হ্যান্ডেলে ট্রাম্প এরকম বহু ধরনের যেই ইম্পর্টেন্ট যেই ডিসিশনগুলো বা পলিসিগুলো কিন্তু তার মাধ্যমে করেছে, এটা ট্রাম্পের স্টাইল। সেটা মানে লোকে পছন্দ করুক বা না করুক, উনি এই ধরনের করেছেন, প্রথম টার্মেও করেছেন এবং এই টার্মেও করছেন। সুমন? আমি একটু অন্যভাবে বলবার চেষ্টা করব। যদি আমরা গত কয়েকদিনের সংঘর্ষকে দেখি, তাহলে পাকিস্তানের কাছে আর খুব বেশি অপশান ছিল না। পাকিস্তান যে ট্র্যাডিশনাল যাকে আমরা ওয়ারফেয়ার বলি, সেটাতে পাকিস্তান প্রায় নিজেদের এক্সস্ট করে ফেলেছে। আমরা যদি দেখি, আজ সকালবেলা একটা মরিয়া হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের যে নিউক্লিয়ারের জন্য যে সিডিএসের মিটিং সেটা ডেকেছিলেন, কিন্তু একই সঙ্গে মার্কিন বিদেশ সচিব রুবিও বিভিন্ন লোকের সঙ্গে পাকিস্তানে কথা বলছিলেন, পাকিস্তানের সংবাদপত্র যা রিপোর্ট করছে। প্রথমে তিনি আসিফ মুনিরের সাথে কথা বলেন, তারপর তিনি ইশাক দারের সাথে কথা বলেন, তারপর তিনি শাহবাজ শরীফের সাথে কথা বলেন। শাহবাজ শরীফ সকালের দিকে যেটা বোঝান যে তারা তো যুদ্ধবিরতি চান, কিন্তু ভারত কি যুদ্ধবিরতি মানবে? তাহলে যেটা পাকিস্তানের সংবাদপত্র রিপোর্ট করেছে, যে তখন শাহবাজ শরীফ বলেন যে ডোনাল্ড ট্রাম্প যেন সরাসরি নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন। আমরা যদি ধরে নিই যে ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মোদীর সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, এবং নরেন্দ্র মোদীরও একটা আকর্ষণ আছে যে ভারতবর্ষের সাথে ট্রেড ডিলটা কী হবে, যেখানে শুল্কে আমরা অনেক পিছিয়ে আছি, ফলে নরেন্দ্র মোদী হয়তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনাটায় ঢুকেছে। আমি মুখোপাধ্যায় সাহেবের সাথে একটা ব্যাপারে একমত, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারাক ওবামার মতো বা এনি ডেমোক্র্যাট লিডারের মতো গোটা বিশ্বের রাজনীতি নিয়ে ভাবেন না। ওনার ভাবনা সেইখানেই সীমাবদ্ধ যেখানে অর্থনীতি এবং আমেরিকার বিজনেস ইন্টারেস্ট আছে। তো পাকিস্তান এক্সস্টেড হয়ে গেছিল। দ্বিতীয় কথা, যদি আমরা সকালবেলা বিক্রম মিস্ত্রির একটা প্রেস কনফারেন্স দেখি, আমি সেটা উল্লেখ করতে চাইব। বিক্রম মিস্ত্রি প্রেস কনফারেন্সে একটা পরিষ্কার জিনিস বলেন, যে পাকিস্তানের তরফে যিনি প্রেস কনফারেন্স করছেন, অর্থাৎ আইএসপিআরের যিনি চিফ স্পোকস পারসন, সেই চৌধুরীর বাবা আল কায়দার সঙ্গে ডিপলি লিঙ্কড। এতটাই লিঙ্কড যে সুলতান মাহমুদ আল কায়দার বিন লাদেন এবং জারাহির সঙ্গে ঠিক আগে, মানে 9/11-এর ঠিক আগে আফগানিস্তানে দেখা করেছিলেন। এটা বিক্রম মিস্ত্রি উল্লেখ করেন। এবার দেখুন, মানে আমাদের সবারই তো বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট দেখার আছে। নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাটা জানে যে গতকাল
ঢাকায় মিছিল হয়েছিল আল কায়দার পতাকা নিয়ে। তো যখন আমেরিকার কাছে সবচেয়ে বড় টেনশন তার নিজের দেশকে রক্ষা করা, তো একটা আল কায়দা লিঙ্ক ইজ ইমার্জিং ইন দ্য সাউথ এশিয়া, সেটুকু অন্তত ডোনাল্ড ট্রাম্পকে অ্যারেস্ট করতেই হতো। কারণ আমি আবার মনে করিয়ে দিই, এই যে ভদ্রলোক সুলতান মাহমুদ, তিনি তার বইতে লিখেছেন, এবং তাকে কিন্তু পাকিস্তান অ্যারেস্ট করেছিল একসময়, তিনি তার বইতে লিখেছিলেন সন্ত্রাসবাদী পৃথিবীর মূল কথা, অন্য কিছু নয়। আর এর জবাবে আজকে জয়শঙ্করের স্টেটমেন্টটাও খুব ইন্টারেস্টিং। তিনি সিজফায়ারের কথা বলেছেন, কিন্তু বলেছেন যে আমরা, যেটা মুখার্জি সাহেব এবং ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায় বলছিলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হটবো না, ওটা আমাদের মানে লড়াইটা চালিয়ে যেতেই হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, আই জাস্ট অ্যাড ইফ ইউ পারমিট, যে এটা উনি যেটা বললেন একদম একমত। এবং এখানে উই হ্যাভ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট কতটা স্ট্রং অ্যাকশন ইন্ডিয়ান আর্মি নিয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়েছে, যে ওদের যে মেন শিরদাঁড়াটা দুটো মেজর সন্ত্রাসবাদীদের গ্রুপের, সেটা ভেঙে দেওয়া হচ্ছে, এটা নর্মালি কন্ট্রোল করতো পাকিস্তান আর্মিকে। তো এইটা একটা স্ট্রংগেস্ট মেসেজ, এবং উই হ্যাভ অ্যাভেঞ্জ পুলওয়ামা অলসো উইথ দিস। আমাদের দরকার ছিল 19 পুলওয়ামা অ্যাটাকে, আমি ব্রিগেডিয়ার সাহেবের কাছে আসবো, যে এই যে ধরুন যেভাবে ভারত মানে আজ ভোর পর্যন্ত প্রত্যাঘাত করলো, যেভাবে করেছে, তো ভারতের এই প্রত্যাঘাতে পাকিস্তানের অনেকগুলো সেনা ঘাঁটি বা এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারত জানিয়েও দিয়েছে। তো এটা কি একটা প্রধান কারণ পাকিস্তানের একটু পিছু হটাটা? ওকে, এটা বোঝার জন্য সবার আগে আমাদের জানতে হবে কি হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য এসকেলেশন ম্যাট্রিক্স। আমরা যদি এসকেলেশন ম্যাট্রিক্সটা দেখি, সবার আগে যে অ্যাকশনটা হয় সেটা হচ্ছে পুলওয়ামার 26 জন নিরীহ পর্যটকদের মার। তার এগেনস্টে ভারতবর্ষ বলেছিল যে আমরা একটা অ্যাকশন নেব, সেটা কবে নেব এবং কিভাবে নেব সেটা ভারতবর্ষের প্রায় 15 দিন মতো আমরা তার প্রিপারেশন করেছি। তারপরে আমরা যখন অ্যাটাক করি, বালাকোটের তুলনায় কিন্তু এবারে যখন আমরা তার প্রতিঘাত করি, আমরা শুধু পিওজেকে মানে পাক জম্মু কাশ্মীরে শুধু করিনি, আমরা পাঞ্জাবের হার্টল্যান্ডেও গেছিলাম, প্রায় 800 কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে করেছি। 1971 পরে প্রথমবার আমরা মেনল্যান্ডে অ্যাটাক করি। তো এই জিনিসটা যদি আমরা দেখি, আর আমরা যদি দেখি যে হাউ ইন্ডিয়া হ্যাজ রেসপন্ডেড, উই হ্যাভ রেসপন্ডেড ইন আ ভেরি ভেরি মেজার্ড ওয়ে, অ্যাট দ্য সেম টাইম আর আ ভেরি ভেরি ডিসিসিভ ওয়ে। এবং এই ঠিক অ্যাকশনটার পরেই আমাদের যে এমওডি আর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে ব্রিফিংটা হয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিই যে আমরা এসকেলেশন ম্যাট্রিক্সে আগে বাড়তে চাই না। তা সত্ত্বেও যদি পাকিস্তান এসকেলেশন ম্যাট্রিক্স বাড়াতে চায়, তাহলে আমরা যখন প্রতিঘাত করব, দ্যাট এসকেলেশন ম্যাট্রিক্স উইল বি গোয়িং মেনি নচেস আপ। একটা জিনিস যেটা জেনে রাখা দরকার, যে পাকিস্তানের যে ওয়ার স্ট্যামিনা, যেটাকে আমরা ওয়ার স্ট্যামিনা বলি, then actually in a conventional warfare they will not be able to match India. তার জন্যই ওরা বারবার ওই নিউক্লিয়ার সাভার র্যাটলিং করে থাকে। কিন্তু এবারে যদি আমরা দেখি দ্যাট উই হ্যাভ গিভেন দেম আ ডিসিসিভ ব্লো, আ ভেরি ভেরি ব্লাডি নো। আর আমরা যদি আরও বলে থাকি দ্যাট উই হ্যাভ মেড দিট ভেরি ভেরি ক্লিয়ার টু পাকিস্তান দ্যাট আমরা তুমি আমাদের সাথে যদি নেক্সট টাইম যদি আমরা ইউ মেস উইথ আস, ইউ আর গোইং টু গেট আ ফার্দার ডিটোরেটেড অ্যাকশন। তোমাদের এমন এমন জায়গায় আমরা আঘাত করেছি। ফার্স্ট অফ অল লেট আস গো সিস্টেম্যাটিকলি। ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, ওটাকে একেবারে আমরা ডিক্লেয়ারেড নাল অ্যান্ড ভয়েড। লাহোর ডিডন্ট হ্যাভ এনি এয়ার কভার। যখন এয়ার কভার ছিল না, আমার যখন মিসাইলসটা করেছিল, দে হ্যাভ গন অ্যান্ড মেড ডিসিসিভ অ্যাকশনস অ্যান্ড গিভেন এক্সেলেন্ট রেজাল্টস, অ্যাট দ্য সেম টাইম ভেরি পিন পয়েন্ট রেজাল্টস। অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের ইন্ডিয়ার রেডিও সিস্টেম দেখি, আমাদের যে S-400 ছিল এবং আকাশতীর, এবং তার সাথে যে একটা লোয়ার লেভেল একটা আর্মির কাছে যে জেডিউস অ্যান্ড L-70 গানস রয়েছে, এই অ্যাকচুয়ালি ওয়ার 100% সাকসেসফুল। তো ইসরায়েলের মতো আমরা যে আয়রন ডোমটা পাবলিকলি ডিক্লেয়ার করি না, কিন্তু আমরা এখন বলতে পারি দ্যাট উই অলরেডি হ্যাভ আয়রন ডোম, অ্যান্ড দ্যাট আয়রন ডোম ইজ ভেরি ভেরি এফেক্টিভ, ইট ইজ ভেরি ভেরি ওয়েল ইন্টিগ্রেটেড, অ্যান্ড ইট ইজ আ মেজর পোর্শন অফ ইট ইজ ইন্ডিজিয়াসলি ডেভেলপড। যা শোনা যাচ্ছিল আজকে একটা পাকিস্তানের মিসাইল নাকি আসছিল, শোনা গেছে, যেটা পাঞ্জাবের শীর্ষের কাছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম, হরিয়ানার শীর্ষের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছে। তো আমার একটা প্রশ্ন আপনাকে আছে, যে এই যে ধরুন আমরা দেখেছি এরকম সংঘর্ষ বিরতি এর আগে বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা দেখেছি ইসরায়েলে হয়েছে, আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনের মধ্যে হয়েছে, কিন্তু বহু ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই কোথাও কোনো লাভ হয়নি। সংঘর্ষ বিরতির সুযোগ নিয়ে এক পক্ষ আবার হামলা করেছে। পাকিস্তানের মতো জায়গা, আমরা ইসরায়েলের টাটকা ঘটনা বলছি, সংঘর্ষ বিরতির
সই হলো, তারপরেই আমরা দেখলাম হামাস অ্যাটাক করে দিল ইসরায়েলকে। তো পাকিস্তানের মতো জায়গা যেখানে সেনাবাহিনীর ভূমিকা সব থেকে বেশি, সরকারের ভূমিকা কম, যেখানে তার থেকেও বড় ভূমিকা মুজাহিদিনদের ভূমিকা হচ্ছে জৈশের ভবিষ্যতে লস করে, এইটা কতটা থাকবে বলে মনে হয়? না, আমার মতে অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে ড্রোন ওয়ারফেয়ার ইজ দ্য লেটেস্ট ওয়ারফেয়ার। এই ড্রোন ওয়ারফেয়ারে পাকিস্তান চেষ্টা করেছিল যে কিছুটা আমাদের নাস্তানাবুদ করতে। দে হ্যাভ বিন প্রুভ টু বি টোটালি নালিফাইড 100%। এবং ওদের যে ড্রোনস যে খুব একটা এফেক্ট করতে পেরেছে আমাদের তা নয়। 3 দিন 4 দিন ধরে ওরা ড্রোন ওয়ারফেয়ার করার চেষ্টা করেছে, আমাদের 36টা সিটিজে ওরা অ্যাট্রাক করেছে। আমাদের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, বাট ওরা বর্ডারিং এরিয়াস, এবং এই লড়াইতে ইটস আ ভেরি ভেরি লো স্কেল বলা যেতে পারে। কিন্তু একটা সেম টাইম আমি বলতে চাই যে পাকিস্তানের এই এফেক্টটা যেটা পেয়েছে ওরা কিন্তু এখন বেশ ভালোভাবে বুঝে যাচ্ছে দ্যাট নেক্সট টাইম ইউ ফেডল উইথ আস, উই আর গোইং টু বি ভেরি ভেরি স্ট্রিক্ট, উই আর গোইং টু বি ভেরি ভেরি ডেলিবারেট, অ্যান্ড নেক্সট টাইম ইট মাইট নট বি অনলি অন টেররিস্ট affected areas. It will be against the warfare mechanism of Pakistan, because you are actually encouraging those people. তুমি একটা জিনিস বলো, আজকে যদি সিজ ফায়ার হয়ে থাকে এবং আমরা যদি পাকিস্তানকে বলি লেটস সিট ওভার টেবল এন্ড ডিসকাস, ওরা কি হাফিজ সৈয়দকে ফেরত দেবে? ওরা কি দাউদ ইব্রাহিমকে ফেরত দেবে? মাসুদ আজহারকে ওরা ফেরত দেবে? দ্য অ্যান্সার উইল বি নো। ওরা কি ইন্টারন্যাশনাল প্রেশারে আসবে? দ্য অ্যান্সার উইল বি ইয়েস, অ্যাজ দ্য অ্যাকোমোডেটর সেড। প্রথমত হয়তো আসবে, কিছুদিন চুপচাপ থাকবে, আবার সেই এক। সো সামথিং উইচ ইজ ইন ইউর ডিএনএ ইউ অ্যাকচুয়ালি ক্যানট চেঞ্জ। রঞ্জনবাবু, যে আমি যে প্রশ্নটা করলাম, যেটা এটা কি সত্যি আমরা মেনে নেবো যে না আর কিছু হবে না, আর কোনো আক্রমণ হবে না, এই জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যকলাপ করবে না, নাকি আপাতত থেমে যাবে, এটা আবার শুরু হবে? একদম, আমি শুরুতেই আপনার সাথে বললাম যে এটা আবার শুরু হবে। আমরা হয়তো কিছুদিনের একটা শান্তি পাবো, কিন্তু এর পরে আবার ওরা শুরু করবে। যখনই ওরা রিগ্রুপ করে নেবে, যখনই ওরা স্ট্রেংথ করে নেবে, পেয়ে যাবে, তারপরে আমরা আবার দেখব যে ওরা সেইভাবেই চলছে। আসলে পাকিস্তান প্রক্সিটাকে ছাড়তে পারবে না, পারবে না ওরা এই প্রক্সিটা, বিকজ দেখুন, পাকিস্তান আর্মি ইজ আনসারেবল টু সো কল্ড গভর্নমেন্ট, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ আনসারেবল টু দ্য পাকিস্তান পিপল। তো এই প্রক্সিটা ওদের চলতেই থাকবে। এবং ওখানে আমি কিছুদিন আগে একজন এলিটির বড় মাথা আইডিওলগ পাকিস্তানে, তার একটা বই পড়ছিলেন, এবং তিনি সেখানে বলছেন যে দেয়ার ক্যানট বি এনি পিস ইন দ্য ভ্যালি। হি ইজ কমেন্টিং যে আমরা দরকার হলে আমাদের কোনো ফারাক পড়ে না কি আমরা নিরীহ শিশুদের, মহিলাদের মারছি, নিহাত্তাদের মারছি পেহেলগামের মতো, কি আর্মি লোকেদের মারছি, এফেক্ট উইল বি দ্য সেম। So that proxy will continue, and we have hit hard this time. এরকম আমাদের হিট হার্ড করতে হবে, and we have to play it very diplomatically well. আমি প্রণাদের কাছে, প্রণাদ, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমার, যে পাকিস্তানের আর্থিক অবস্থা তো অত্যন্ত খারাপ, আমরা সবাই জানি। একটা দেশটা ধারে ডুবে আছে, $700 কোটি সম্ভবত, বিলিয়ন ডলার সম্ভবত তারা লোন নিয়ে সরকার চলছে। গতকালও একটা লোনের একটা কিস্তি তাদের স্যাংশন হয়েছে। পাকিস্তানের IMF-এ 35 বছরের সদস্য পদ রয়েছে, এর মধ্যে 28 বছরই তারা লোন নিয়েছে। তো এই যে পাকিস্তানের আর্থিক অবস্থা, এই অবস্থাওকে কিছুটা হলেও তাদের ব্যাকফুটে যেতে সাহায্য করলো? হ্যাঁ, যারা লোন দিয়েছে, যে ধরুন আমেরিকা, তার মধ্যে তো একটা বড় তাদের রোল থাকেই, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এসবগুলোতে, তো সুতরাং তাদের ইনভেস্ট নিশ্চয়ই থাকে সেখানটায়। এবং অন্যান্য যারা সদস্য ছিল, কালকে সেই লোনটা দিলেও এই জিনিসটা হয়তো তারাও পরিষ্কার করে দিয়েছে যে বারবার করে এইখানটায় কিছু একটা থামানো উচিত তাদের। সেখানটায় আপনি যখন আর্থিকভাবে অন্যদের উপর নির্ভরশীল, তখন আপনার তো অনেকটা লিমিটেশন থাকে যে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইন নেওয়ার, খুব বেশি দিন তো সেটা নেওয়া যায় না। আর যেটা শুরুতেই আপনি এর আগেও আলোচনায় বলেছিলেন যে পাকিস্তান ওয়াজ লুকিং ফর এ ফেস সেভার। এখন তারা এটা দেখাবে যে হ্যাঁ ঠিক আছে, আমেরিকার সঙ্গে কথাবার্তা বলে তিনি মিডিয়েট করলেন বলে আমরা এটাকে থামাচ্ছি, আমাদের হয়ে গেছে। তো আমার মনে হয় যে পাকিস্তানের যা অবস্থায় বেশি দিন তারা সাস্টেন করতে পারতো না। কিন্তু দেখুন, যেখানটা আর্মি ইজ দ্য লাস্ট ওয়ার্ড, সেখানটায় তো জনগণের কি হলো না সেটা তো তারা দেখেন কখনো। তো যতই সেখানটায় আর্থিক সংকট হোক না কেন, তারা যুদ্ধ চালিয়ে যেত লাস্ট মিনিট অবধি, যখন তাদের মনে হয় যে তারা কোণঠাসা হয়ে পড়েছে। তো
মেসেজ আমার মনে হয় যে তারা নিশ্চয়ই পেয়েছে, তবে এইটা শেষ কথা কিনা আর দেখতে পাবো কিনা এইগুলো আমরা ভবিষ্যতে দেখতে পাবো, কারণ অনেকবার হয়েছে এটা ঘটনা যে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, প্রতিশ্রুতি হয়েছে, সেখানে চুক্তি হয়েছে, তারপরে এই ধরনের ঘটনা হয়েছে। দে হ্যাভ ভায়োলেটেড এভরি সিঙ্গল এগ্রিমেন্ট দ্যাট উই হ্যাড। তো সুতরাং যে এইবারেও যে চুক্তিটা হচ্ছে এটাও একটা এখন তো ইনফর্মাল একটা সিজ ফায়ার, এবং এরপরে যদি কখনো ফর্মালাইজ হয় সেটাও কতদিন মানবে, কারণ তাদের যে স্ট্রাকচারাল ফ্ল রয়েছে সেটা যতদিন না ঠিক হবে আমার মনে হয় যে এই ধরনের প্রবলেমের সঙ্গে আমাদের ডিল করতে হবে। কীভাবে আমরা তার মোকাবিলা করব সেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ঠিক করবে যে কীভাবে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং দ্যাট। আমি ব্রিগেডিয়ার সাহেবের কাছে আসবো। ব্রিগেডিয়ার সাহেব, এই যে পাকিস্তানের যে কাঠামো, সেখানে সরকার একটা চলছে, সেই সরকারের কতটা ক্ষমতা কেউ জানে না। পাকিস্তানের একটা সেনাবাহিনী আছে আসিম মুনির, তিনি আবার অবশ্য গত 4-5 দিনে তার দেখাও যায়নি, কি করছেন জানাও যায়নি, হয়তো তার ক্ষমতা কতটা আছে তাও আমি জানি না। আইএসআই রয়েছে, আর এদের ওপর সুপার পাওয়ার আছে জৈশে মোহাম্মদ, লস্কর-ই তৈয়বার মতো, মৌলানা মাসুদ আজাহার, হাফিজ সৈয়দের মতো লোকেরা। তো শেষ মানে আমরা কি মানে দেখতে চলেছি, কিভাবে আমরা মোকাবিলা করতে পারি? ওকে, আমার মতে এই যে সিজফায়ার আমরা ঘোষণা হলো, উই মাস্ট ইমিডিয়েটলি গো ব্যাক টু দ্য ডেভেলপমেন্ট অফ জেএনকে। যে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে নর্মালসি এসেছিল এবং যে পরিমাণে আমরা ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করে সেটাকে নর্মালসিতে আনার চেষ্টা করেছিলাম, সেই পরিস্থিতি কিন্তু উই মাস্ট গো ব্যাক ইমিডিয়েটলি। দ্যাট ইজ ইন্টারনাল টু আস। বাট এক্সটার্নালি যদি কথা বলি, পাকিস্তানের যে স্ট্রাকচার, যেটা নর্মালি আমরা বলে থাকি ট্রয়িকা, ইন দ্য ট্রয়িকা দ্য পাকিস্তান আর্মি প্লেজ আ ভেরি পিভটেড রোল, আর সেই পিভটেড রোলের মধ্যে আসিফ মুনির ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যান। কিন্তু আসিফ মুনিরের এই যে একটা অ্যাকশন হলো, ওই যে একটা স্টেটমেন্ট দিল, তারপরেই পেহেলগাঁও ইনসিডেন্ট হলো, তারপরেই আমরা একটা ট্রান্স এলসি আর্টি ফায়ারিংয়ের মধ্যে চলে গেলাম। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু ফার্স্ট অফ অল আসিফ মুনির ইজ নট আ ভেরি ভেরি পপুলার পার্সন। We might have a situation when we actually are going to change him and have a different chief of army staff of Pakistan. কিন্তু তাদেরকে এই পাকিস্তানের মতি মানে ওদের যে টেররিস্টের উপরে নির্ভরতা, এটা কিন্তু যাবে। সি হোয়াট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইজ, পাকিস্তান বেশ ভালোভাবে বুঝে গেছে যে ওদের কনভেনশনাল ওয়ারফেয়ার লড়ে ইন্ডিয়ার সাথে কোনোদিনও পারবে না। So they have decided very, very clearly, and it's a very strategic decision, that they are going to actually cut India by 1,000 cuts. These are wordings of the famous person of Prime Minister of Pakistan. Ziaul Haq, and later on, before that, Bhutto also. But what I would like to say is, this tendency of Pakistan to repeatedly depend on an insurgency system and to force in insurgents into JNK, এটা কিন্তু থামবে না। আমাদের কিন্তু এক প্রাণে চেষ্টা করে যেতে হবে যাতে করে ইনসার্জেন্সি জম্মু অ্যান্ড কাশ্মীরে না আসে, এবং আমাদের যে নর্মালসির দিকে যে আমরা দ্রুতগতিতে এগেছিলাম সেটার দিকে আমাদের এখন নজর দেওয়া উচিত। দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অ্যাজ ওয়েল এজ দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অ্যাজ ওয়েল এজ দ্য MOD, all three must get their act together, and we must act swift and fast, and we must take the local government into consideration. Omar Abdullah is a very important person. এয়ার কমোডার মিস্টার মুখোপাধ্যায়, উনি যেটা বললেন সেই সূত্র ধরে বলতে পারি যে আমরা দেখেছি যে ওখানে বন্দে ভারত চালু হচ্ছে, আমরা দেখেছি যে ওখানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা ট্যুরিজমের হয়েছে লাস্ট 1-2 বছরে। একটা ওখানকার ছেলেমেয়েরা আর জঙ্গি দলের নাম লেখাচ্ছে না, পাথর ছুঁড়ছে না, তারা নিজেদের একটা জায়গা খুঁজে নিচ্ছে, চাকরি বাকরি বা কিছু একটা করে উপার্জন করে নিচ্ছে। সুতরাং জঙ্গিদের রিক্রুটমেন্ট হচ্ছে না। তো এই নর্মালসি ফেরাতে, ডেভেলপমেন্টের কাজ শুরু করতে, যে আবার সিজফায়ার চালু হয়েছে, আমাদের সেনা সতর্ক থাকবে, নিশ্চিতভাবেই ঢিলে দেবে এমন মনে হয় না, কিন্তু আর কি কি করা যেতে পারে? দেখুন, এটাকেই আরও স্ট্রেনথেন করতে হবে, এবং ওখানে যেরকম ল্যাক্সিটি আমাদের হয়েছে, যার জন্য পেহেলগাম হলো, সেই লুপহোলগুলোকে, সেই ল্যাক্সিটি জিনিসগুলোকে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর, এবং সেখানে সবাই ল্যাকাডাইজিক্যাল একটা অ্যাপ্রোচ নিয়ে তার একটা ভালো এনকোয়ারি করে আমাদের দেখতে হবে কার দোষ ছিল এবং তাদেরকে সাজা দেওয়া, এক্সাম্পলারি সাজা দেওয়া, সেটা বিএসএফই হোক, সিআরপিএফই হোক, যেই হোক। এবং আমাদের, যেমন ব্রিগেডিয়ার সাহেব বললেন, যে ওখানকার মানুষদের, ইউথদের স্পেশালি আমাদের সঙ্গে রাখতে হবে। এমন কোনো মন্তব্য, এমন কোনো অ্যাকশান আমরা করব না যাতে ওরা আবার আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
সেইটাকে কন্টিনিউ রাখতে হবে, ইনক্লুডিং দ্য ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে, রাস্তা হয়েছে, জল হয়েছে, ইলেকট্রিসিটি হয়েছে, অটল টানেল হয়েছে, অনেক কিছু হয়েছে, প্রত্যেকটা লোকের বাড়ি আছে এখন। কিন্তু এখনও কিছু পার্সেন্ট লোক ওখানে কেন এখানেও আমি দেখি, আমি কালকে হাওড়ায় একটা ইন্টেরিয়ার জায়গায় ছিলাম, উলবেরিয়ার দিকে, শুনলাম বাউরিয়া বলে একটা জায়গা আছে, ওখানে একটা মুসলিম অধ্যুষিত জায়গায় পাকিস্তানি ফ্ল্যাগ উঠিয়ে দিয়েছিল গতকাল, এবং তারপর ওখানকার লোকাল এসপি গিয়ে সেখানে মীমাংসা করিয়ে ফ্ল্যাগটা নামায়। এই যে মনোভাব কিছু লোকের, সেটা কাশ্মীরে হতে পারে, বেঙ্গলে হতে পারে, কেরালায় হতে পারে, সব জায়গায় হতে পারে, এইটা কেন হচ্ছে? এটা কি খালি এর কারণ রিলিজন? যদি হয় তাহলে রিলিজন দিয়েই ওর উত্তরটা দিতে হবে। আমি এমন অনেক দেওবন্দি মৌলানাদের চিনি যারা 100% ন্যাশনালিস্ট, আমাদের ওদেরকে ওপরে তুলতে হবে এবং তাদের দিয়ে বাচ্চাদের বোঝাতে হবে মাদ্রাসায় এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওখানে আমাদের ওই শেখালে চলবে না যে এখন যারা যেটা ওরা শেখায়, এবং সেইটা করে খারিজি মাদ্রাসা বা এই ধরনের মাদ্রাসার কথা, হ্যাঁ তাই তো সুমন, তাদেরকে মডার্ন এডুকেশন, তাদেরকে কম্পিউটার। আমি আর একটা এক্সাম্পল দিই, আমার স্ত্রী পাটনার, এবং পাটনাতে আমি দেখেছি ওনার এক বন্ধু সুফিয়া, শি ইজ এ মুসলিম লেডি, উনি একটা স্কুল চালু করেন, রাজাবাজার বলে একটা এরিয়া আছে ওখানে, তো পাটনাতে, তো রাজাবাজারে মুসলিম অধ্যুষিত এরিয়া, একটা ইংলিশ স্কুল চালু করেন। একটা ইংলিশ স্কুল থেকে সমস্ত মাদ্রাসা, 6টা মাদ্রাসা ছিল, আজকে ওনার 3টে ব্রাঞ্চ চলে, 6টা মাদ্রাসা বন্ধ। আমি ব্রিগেডিয়ার সাহেবের কাছে একটা প্রশ্নে আসবো, উনি চলে যাবেন, সেই জন্য যে আপনি তো দেখলেন যে আমরা এই পুরো ঘটনায় গত কয়েকদিনে দেখতে পাচ্ছি প্রেস কনফারেন্সে একটা প্রেস কনফারেন্স থেকে বুঝতে পারছি যে কী হতে চলেছে। আমরা প্রথমে দেখলাম যে বিক্রম মিস্ত্রি তার সঙ্গে 2জন মহিলা অফিসারকে নিয়ে বসলেন, কর্নেল কুরেশি আর ভূমিকা সিং, উইং কমান্ডার ভূমিকা সিং, তাদের একরকম ড্রেস ছিল। যেই যুদ্ধটা সেই অর্থে সংঘর্ষ শুরু হতে গেল, মানে কমব্যাট ড্রেসে চলে গেলেন। শুনেছি তো কর্নেল কুরেশি আপনার আন্ডারে কাজ করেছেন। হ্যাঁ, কারেক্ট। See, actually, if you look at it, it's actually a master stroke. যখন ব্রিফিং হয়, we have the secretary of MEA, তার সাথে 2জন ভদ্রমহিলা, একজন মুসলিম আর একজন শিখ, তারা দুজনেই রয়েছে তার সাথে। আমাদের বিক্রম মিস্ত্রি একজন কাশ্মীরি পণ্ডিত। Now it's a very very clear indication that we are actually a secular country, and it actually shows Pakistan in very very poor light. তোমরা যে বললো, ওদের যে আসিফ মুনির বলেছিল that we are a 2 country state, how are we a 2 country? বাংলাদেশ এলো কোত্থেকে? And if you're only very sure that Muslims and Hindus are 2 different countries, and if it's a shame on you, তুমি যদি ইউনিফর্ম পরে and you talk about religion, it is against insulting every person who's in uniform. So it's very very clear. আমাদের সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংকে নেওয়া is actually a master stroke which has been done by India, and we have very clearly stated to Pakistan and to the entire world যে আমরা, we are a secular country, we have no gender sense, we believe in both genders being the same, and we also say that it's absolutely, I mean, it's a very very transparent organization. আজকে যদি যে ব্রিফিংটা হয়েছিল, যেটাতে আমাদের সেক্রেটারি ফরেন অ্যাফেয়ার্স যে বলেছিলেন that India is such a free country, যে আমাদের যুদ্ধকালীন ছড়ার সাথে there will be some people who will be criticizing the government, এবং সেটা it's a very very natural phenomenon. এই ন্যাচারাল ফেনোমেনটা তুমি যদি পাকিস্তানে না দেখো, it is because it's a dictatorial country. এটাই আই উড স্পেসিফিক্যালি, আমি সোফিয়া কুরেশিকে আমি লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত দেখেছি। আমাদের রেজিমেন্টে যখন আমরা ফিরোজপুরে ছিলাম, আমি যখন সেকেন্ড ইন কমান্ড ছিলাম, আমার নিচে ছিল। আই উড সে শি ইজ অ্যান এক্সেলেন্ট অফিসার, and every day I have not seen her missing a single PT or games period. I would say she's as good as any other male officer. So I would rate Sofia Qureshi as among the best among all officers. এই যে বেছে নেওয়াটা, এটাও কিন্তু একটা অপারেশনের একটা পার্ট। এটা ভারতবর্ষের মাস্টার স্ট্রোক। কারেক্ট। দেখ, মানে দুটো পয়েন্ট যদি বল, আমি ব্রিগেডিয়ার মুখার্জির থেকে একটু এয়ার কমান্ডার মুখার্জি একটু এগোবো। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয় না, পাকিস্তান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে তারা বিশ্বাস করে যে সন্ত্রাসবাদী করতে হবে, এবং 71-এর পরে ওরা 12 বছর ওয়েট করেছিল অপারেশন টোপাজ আনতে, বালাকোটের পর 5 বছর ওয়েট করলো পেহেলগাঁওয়ের জন্য।
ফলে আজকের ট্রুসের পরে হয়তো আরও 5 বছর আমরা নিশ্চিন্ত, কিন্তু ওনার কথাটা আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি, পাকিস্তানের যে রাষ্ট্রশক্তি মানে পাওয়ারফুল এলিট, তারা সন্ত্রাসবাদ ছাড়া বাঁচতে পারে না। ওটাই তাদের অর্থ, ওটাই তাদের প্রতিপত্তির একমাত্র জায়গা। দেখ মানে আই এম ভেরি সরি টু সে যে জাভেদ মিয়াঁদাদ তার আত্মীয়ের বিয়ে দিয়েছেন দাউদ ইব্রাহিমের সঙ্গে। ইউ মাস্ট নট ফরগেট যে হাউ পাকিস্তানের সোসাইটি চলে। তো আমাদের একটা প্রথমত বুঝতে হবে। দ্বিতীয় কথা এইটা দুজনেই বলেছেন খুব ইম্পর্টেন্ট, যে কাশ্মীরের মুসলিমদের বা গোটা ভারতবর্ষের মুসলিমদের মেইন স্ট্রিমিংটা কতটা দরকার। কর্নেল সোফিয়া কুরেশি সেই জন্য একটা উদাহরণ। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি এটা আগে বলছিলাম যে পাকিস্তানে যিনি ব্রিফ করছেন তার বাবা ইজ আল কায়দা লিঙ্ক, তিনি কিন্তু পাঞ্জাবে জন্ম নিয়েছেন। আর ভারতবর্ষের যিনি ব্রিফ করছেন তার গোটা পরিবার প্রায় 6 প্রজন্ম সেনাবাহিনীতে আছে, ইভেন সিপাহী বিদ্রোহীতে লড়েছে। ঠিক ঠিক। আমি প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, এই তো একটা বড় বিষয় এরা আলোচনা করলাম যে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংয়ের বিষয়। এটাকে ভারত তো বিশ্বের দরবারে একটা মেসেজও পৌঁছে দিল, 1। 2 হচ্ছে যে অন্যদিকে মাসুদ আজহার, হাফিজ সঈদ, এদের ভবিষ্যৎ কি? এরা কি আবার পাকিস্তানের ওই রকম জায়গায় থাকবেন, নাকি পাকিস্তান সরকার বা সেনাবাহিনী বা ISI তাদের কিছুটা আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করবে? চাপে পড়ে হয়তো কয়েকদিন চুপচাপ থাকবে বা আন্ডারগ্রাউন্ডে যাবে, কিন্তু সমস্যাটা একেবারেই যে চলে যাবে তা নয়। আর হাফিজ সঈদ বা এই ধরনের গোষ্ঠী তারা না থাকলে নতুন কেউ আসতে পারে সেখানটায়। যতদিন সেখানটায় তারা মিলিটারির অ্যাসেট হিসেবে কাজ করবে, যে আপনি ডিরেক্টলি যুদ্ধে না গিয়ে এদেরকে ব্যবহার করার, ততদিন হয়তো বিভিন্ন ধরনের এই ধরনের গ্রুপকে তারা মদত দেবে, এনকারেজ করবে, সাস্টেন করবে। সুতরাং শুধু এই দুজনের উপর ফোকাস করলেই না, তাদের পুরো চেঞ্জ যদি না করে তাদের পলিসি, ক্রস বর্ডার টেররিজম অ্যাজ এ টুল অফ ফরেন পলিসি, এই জিনিসটা যদি তাদের না পাল্টায় ততদিন এটা থেকেই যাবে। সেটা নতুন নতুন নামে তারা আসবে হবে সেখানটায়। আমি যার জন্য বারবার বলছি যে ইন্ডিয়ার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে পাকিস্তানের মধ্যে যে প্লটটা রয়েছে, মাথায় রাখতে হবে আজ অবধি কিন্তু পাকিস্তানে কোনো সরকার পুরো 5 বছর তার টার্ম কমপ্লিট করতে পারেনি। যখনই কোনো প্রাইম মিনিস্টার খুব পপুলার হয়ে পড়ে তখনই তাকে সরিয়ে দেওয়া হয়, এবং সেটা আর্মি নিজেই করে প্রত্যেকবার। তো the army as an institution looms much larger than the others. এই ইমব্যালেন্সটা যতক্ষণ না তাদের ঠিক হবে, আমার মনে হয় যে এই প্রবলেমগুলো থেকেই যাবে। ভারতের সঙ্গে সম্পর্ক তো একটাই, ইন্টারনালি তাদের যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে পাঞ্জাবের ডমিনেশনের জন্য, কারণ বেশিরভাগ আর্মির সিনিয়র লোকজন আসে পাঞ্জাব থেকে। অন্যান্য প্রভিন্সের সঙ্গে তাদের যে সম্পর্ক, বালুচিস্তান বলুন, সেখানটায় সিন্ধের সঙ্গে তাদের প্রবলেম রয়েছে, সেখানে পেশাওয়ারের সাথে বিভিন্ন জায়গায় নিয়ে প্রবলেমগুলো চলছে। তো সুতরাং পাকিস্তানের এইটা ইন্টারনালি তাদের কোন সময় তাদের সেটা ঠিক করতে পারবে, এই ভয়টা কত দিনেই তাদের যাবে। একসময় চেষ্টা হয়েছিল কয়েকদিন আগে, যদি আপনাদের মনে থাকে, ইমরানের সময় যখন নাকি প্রোটেস্ট চলছিল, তখন তারা আর্মি ইনস্টলেশনগুলোতেও প্রথমবার তাদের ইতিহাসে ঢুকে সেখানটায় ভাঙচুর করেছিল। কিন্তু তারপর ভীষণ রকমভাবে আর্মি ঘাবড়ে যায় এবং ইমরানের উপর যত ধরনের কেস নেওয়ার এবং তাকে আটকে রাখে। পাকিস্তানের অন্যান্য যদি পলিটিক্যাল ফোর্স সবাই মিলে একসাথে আসতে চায়, কিন্তু তাদের এত নিজেদের কারাপশন এক নম্বর একটা বিরাট প্রবলেম, এবং কে ক্ষমতায় আসতে পারবে সেইটাকে প্রাধান্য দিয়ে তারা কখনোই ইউনাইটেড ফর্ম একটা তারা চেষ্টা করতে পারে না যে আর্মির রোলটাকে সেখানটা কীভাবে করে। ঠিক। সুতরাং আমার মনে হয় যে এই প্রবলেমটা যদি ঠিক না করে, সেটা ইন্ডিয়ার জন্য যেই চ্যালেঞ্জটা, ইন্ডিয়া তো সেটার সঙ্গে ডিল করবেই, কিন্তু পাকিস্তানের নিজের ইন্টারনালি দ্য মেল্টডাউন ইন পাকিস্তান ক্যান বি সিন যদি এই ধরনের জিনিস হয়ে থাকে। কমোডর মুখোপাধ্যায়, আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যেটা প্রণয়দা বললেন যে বালুচিস্তান অনেক সম্পদশালী অথচ কন্ট্রোল করে পাঞ্জাব। একটা সময় এই সমস্যা পাকিস্তানের ছিল বাংলাদেশ, যে অনেক পপুলার ছিলেন আমাদের শেখ মুজিবুর রহমান এবং কত সিট পেয়েছিলেন, কিন্তু পাঞ্জাবের আর ছাড়তে রাজি হয়নি। এখন বালুচদের বিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি। আসিম মুনির খানের ভবিষ্যৎটা ঠিক কি? তিনি কি এখনও
মানে কন্ট্রোল করছেন নাকি না কন্ট্রোল তার হাত থেকে বেরিয়ে গেছে? আমি আমার যা নিজস্ব সোর্সের খবর ওখান থেকে, গত 4 দিন ধরে আসিফ মুনির হ্যাজ বিন সাইডলাইন্ড উইদিন দ্য আর্মি, এবং ওনার 2টো কোর কমান্ডার এবং একজন সেনাপ্রধান আরেকজন একটা উইংয়ের, তারা 3 জনে কিন্তু খুব অপোজ করেছিলেন আসিফ মুনিরকে, বলেওছিলেন যে এই যে একটা তুমি হিরোগিরি দেখাতে যাচ্ছ পহেলগাম, এটা করো না, ডোন্ট টেক দিস চান্স, লেটস নট ডু দিস, বাট হি ওভার রুলড। এখন আমার সূত্রের খবর হচ্ছে যে হি ইজ অলরেডি সাইডলাইন্ড ইন পাকিস্তান, তবে ফেস সেভিং রাখার জন্য, আর্মির ফেস সেভ করতে হবে, তাই জন্য উনি ওনার নামে এখনও চলছে, তবে বেশি দিন থাকবে না, অ্যান্ড হি উইল বি রিপ্লেসড কোয়াইট সুন, দ্যাটস হোয়াট আই ফিল। এবং কিন্তু এটা ঠিক যে ওরা এক্স্যাক্টলি এই পথেই চলবে আবার, এবং সেখানে কোনো উন্নতি আমি দেখি না যতদিন না পর্যন্ত পাকিস্তানের আওয়াম মানে জনতা এর এগেনস্টে কিছু বলে। কিন্তু ওদের সেই শক্তিটা কতদিনে হবে, 10 বছরে না 20 বছরে না 25 বছর, সেটা একটা প্রশ্নই থাকে। পাকিস্তানের সেনাপ্রধান যারা আছেন, প্রাক্তন সেনাপ্রধান সুমনের কথা ধার করে বলতে হয় তারা জেলে যান, নয় তারা বিদেশে পালিয়ে যান। আসিফ মুনিরও বিদেশে চলে যাবে। আমরা জানি না যে আমেরিকার সাথে এই যুদ্ধবিরতির যখন আলোচনা চলছিল, ওটাই আসিফ মুনিরের শর্ত ছিল কিনা যে ঠিক আছে আমি মেনে নেব আপাতত, কিন্তু আমি তো যেটা উনি বলছেন, আমি নিজের দেশেই কোণঠাসা, আমাকে বিদেশ চলে যাওয়ার সুযোগ করে দাও। ফ্যামিলিকে অলরেডি পাঠিয়ে দিয়েছেন। ভবিষ্যৎ কি এই জৈশে মোহাম্মদ প্রধান বা লস্কর-ই তৈয়বার প্রধানদের? আমার মতে হয় এই সিজফায়ারের পরে এবং আমেরিকার কিছুটা দাপটের জন্য ওরা কিন্তু প্রথমত একটু চুপচাপ থাকবে, এবং কতদিন চুপচাপ থাকবে সেটা জানি না, বাট আই ক্যান বি রেস্ট অ্যাসিওরড দ্যাট ওরা আবার ইনফিল্ট্রেশন করবার চেষ্টা করবে। দ্য অ্যাকশন মাইট নট বি ফুল ফ্লেজড অ্যাকশন অ্যাট দ্য স্কেল অফ সে পুলওয়ামা অর ইভেন পেহেলগাম, বাট ভারতবর্ষের জন্য যেটা জেনে রাখা খুবই দরকার, দ্যাট উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, দের ইজ নো স্কোপ ফর কমপ্লেসেন্সি। অ্যান্ড আমরা যে সিটি গ্রিড, যে কাউন্টার টেররিজম গ্রিডটা বানিয়েছিলাম এন্টায়ার কাশ্মীরে, দ্যাট সিটি গ্রিড হ্যাজ টু কাম ইন টু এফেক্ট। এই সিটি গ্রিড যদি আমরা ছাড়া করে দিই এবং আলগা করা যাবে না, ইয়েস, অ্যান্ড ইফ ইউ ক্রিয়েট ভ্যাকামস, এই যে সিটি গ্রিড থেকে যে তুমি ফরমেশনসগুলো উঠিয়ে ইউ পুটিং দেম ইন কনভেনশন রোল, ইউ হ্যাভ টু হ্যাভ আ রিথিঙ্ক। City grid has to be established again in a very very coordinated manner. Rashtriya Rifles will have a very major role to play. And ekhane jodi dekho, the local JNK police, the DGP of JNK, as well as the CRPF, as well as the unified force jeta, all three have to be playing a major role. And in this you cannot, jeta amader Ekamar sahab bole diyechilen, that we must give exemplary punishment to the intelligence vacuum which has taken place, because of which the incident took place. এই যে intelligence vacuum create হয়েছিল, intelligence failure হয়েছে, this has to be plugged immediately. And be very clear যে LET এবং JEM এই দুটো organization will not go away from the radar. It might be, or for that matter even Hizbul Mujahid. তুমি হয়তো বলতে চাও যে TRF is not an organization, it is homegrown in JNK. It's absolutely wrong. TRF actually LET এর একটা অংশ, has been proved by India repeatedly in international forums. And আমাদের যেটা জেনে রাখা দরকার is they will again send in people by infiltration. We have to be very very careful, and at the same time we should be very very clear that they are likely to come back again. It might, আমরা হয়তো বলতে পারি 5 বছর পরে আবার আসবে, it might be that তার অনেক আগে তারা ছোট ছোট ইনসিডেন্টস নিয়ে আবার ফেরত আসবে। হিন্দিতে একটা কথা আমরা শুনি, আমরা বলি, একটা মহাবরা বলা এটাকে, কি দুধ কা জ্বালা ছাঁচ ভি ফুঁক ফুঁক কে পিতা হয়, মানে হলো গরম দুধ খেলে মুখে অনেক সময় গরম লাগে, ছালা পড়ে যায়। সে যার একবার মুখ জ্বলে গেছে সে কিন্তু দইয়ের ঘোল যখন খায় সেটাও ফু দিয়ে খায় যাতে মুখটা না জ্বলে। এইটা কিন্তু অত্যন্ত সত্যি ঘটনা পাকিস্তানের ক্ষেত্রে, এবং ভারতকে দেখতে হবে একটা সিগন্যাল ওরা দিয়েছে। সিগন্যালটা কী ছিল? ওরা যখনই আমাদের অ্যাটাক করেছে, ওরা আমাদের কোনো ডিফেন্স ইনস্টলেশনকে অ্যাটাক করেনি, ওরা অ্যাটাক করেছে আমাদের মন্দিরকে, ওরা ভেঙেছে আমাদের মসজিদ, ওরা ভেঙেছে আমাদের গুরুদ্বারা। তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটা ইন্টারনাল ধর্মীয় তৈরি করো, ধর্মীয় হ্যাঁ আনরেস্ট তৈরি করা। এটা করতেই থাকবে ওরা। এবং আমাদের এখানে এমন লোক আছে, বিকজ আমাদের এত বিবিধতার মধ্যে আমরা উই আর এ ইউনিটি ইন ডাইভার্সিটি, তো সেইখানে কিন্তু আমাদের খুব কশাস থাকতে হবে। এবং আপনার মতো লোকদের, স্পেশালি মিডিয়াদের, চ্যানেলকে, বাকি লোকেদের, এবং যারা সমাজতত্ত্বকে বোঝেন,
তাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে এবং আমাদের এই যে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা আছে ওদেরকে আমাদের ক্যারি করতে হবে, মেন স্ট্রিমে আনতে হবে এবং তারা যাতে কোনো প্ররোচনায় প্ররোচিত হয়ে না যায়, গুজবে কান না দেয়। অর্ধেক জায়গায় আমাদের দেশে আপনি দেখবেন যতগুলো রাইট হচ্ছে আপনি জানেন এভরিথিং ইজ ফলসিফাইড বিকজ অফ সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াকে যতদিন না, আমি স্বামী বিবেকানন্দের কথা আরেকবার বলতে চাই এখানে, একটা সুস্থ মস্তিষ্ক একটা সুস্থ শরীরে থাকে, কিন্তু আজকে আমাদের যুবপিঢ়ি যারা, কিশোর যারা, তারা কোথায়? তারা ড্রাগসে, তারা সিগারেটে, তারা খৈনিতে, তারা নানা রকমের মাদক নিয়ে তাদের শরীর স্বাস্থ্যটা ভেঙে যাচ্ছে। আমরা স্বামী বিবেকানন্দ সেই পথ থেকে অনেকটা দূরে। তাতে অ্যাডভান্টেজ কার? পাকিস্তানের, আমাদের শত্রুদের, চীনের। তো এইটা একটা বিরাট জিনিস আমাদের মনে রাখতে হবে, সমাজকে সেইভাবে গড়তে হবে, তবে দেশ শক্তিশালী থাকবে। ইতিমধ্যে আমার সঙ্গে যোগদান করেছেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী, আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার ভাদুড়ী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। রয়েছেন নীলাঞ্জন দাম, অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা। আমি আলোচনায় যাওয়ার আগে একবার ছোট্ট করে দেখে নেব, আমার পিসিআরকে বলবো একটু দেখাতে যে আপাতত সংঘর্ষ বিরতি, কিন্তু কেন এটা হলো এর ইতিহাসটা একটু না জানলে নয়। তার কারণ গতকাল আমরা দেখেছি যে পাকিস্তানে আমরা কি কি প্রত্যাঘাত করেছি। আমরা নূর খান এয়ারবেস রাওয়ালপিন্ডির, মুরিদ এয়ারবেস চাকওয়াল, শিয়ালকোট, পাসরুর, লাহোর, এই সব জায়গাতে আমরা হানা দিয়েছিলাম। এবং চুনিয়ান আছে, রাফিকি এয়ারবেস আছে, এই সব এয়ারবেসে আমরা হানা দিয়েছিলাম। আমি একবার থামাও, ওখানটা থামাও প্লিজ, এখানটা থামাও, আরেকটু নামাও প্লিজ, আরেকটু নামাও। আর পাকিস্তান আমাদের একবার দেখো, আবার একবার দেখো প্লিজ। আমরা হানা দিয়েছিলাম নূর খান এয়ারবেস রাওয়ালপিন্ডির, মুরিদ এয়ারবেস চাকওয়া, শিয়ালকোট, পাসরুর, লাহোর, চুনিয়ান এবং রাফিকি এয়ারবেস। আচ্ছা প্লিজ এখানটা দাঁড়াও, এখানে দাঁড়াও। আর পাকিস্তান আমাদের এই সব জায়গায় লক্ষ্য করে ড্রোন পাঠিয়েছিল, অবন্তিপুরা, রাজৌরি, আখনৌ, উধমপুর, নাগরোটা, জম্মু, সাম্বা, পাঠানকোট, জলন্ধর, অমৃতসর, ফিরোজপুর এবং ফাজিলকা, এই জায়গাগুলো লক্ষ্য করে ড্রোন পাঠিয়েছিল। আর আমরা এই এয়ারবেসগুলোকে রীতিমতো ধ্বংস করে দিয়ে এসেছি। আমি জানতে চাইবো, আমার সঙ্গে এয়ার কমান্ডার রঞ্জনবাবু আছেন, আপনি একটা বোঝান তো এই কতটা ইম্পর্টেন্ট এই এয়ারবেসটা, নূর খান এয়ারবেস রাওয়ালপিন্ডি, আর রহিম ইয়ার খান এয়ারবেস, আর একটা রাফিকি এয়ারবেস, এগুলো খুব ইম্পর্টেন্ট শোনা যাচ্ছে, এগুলো কতটা ইম্পর্টেন্ট? এগুলো এই জন্য ইম্পর্টেন্ট যে বিসাইডস দ্য পাকিস্তান এয়ারফোর্স, প্যাফ, এইগুলো সমস্ত জঙ্গিদের ঘাঁটি এবং জঙ্গিরা এখান থেকে অপারেট করত। আচ্ছা। এবং এই জন্য ওদের মেরুদণ্ডটা ভেঙে গেছে। আচ্ছা। সিজ ফায়ারের একটা মেন কারণ হচ্ছে এটা। আচ্ছা, আমি সেখানে পয়েন্ট যোগ করব। হ্যাঁ, সেটা হচ্ছে এই, উনি আরো ভালো জানেন যে এর মধ্যে মেজরিটি হচ্ছে পাঞ্জাবে। পাঞ্জাব হচ্ছে কিন্তু পাকিস্তানের হৃৎপিণ্ড, সরগোদাও আছে এখানে, একটা ছাড়া বাকি সবকটাই হচ্ছে পাঞ্জাবে। লাহোর, চুনিয়ান, পাসরুর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি সব পাঞ্জাবে। পাঞ্জাব হচ্ছে পাকিস্তানের হৃৎপিণ্ড। নওয়াজ শরীফ, তার মেয়ে পাঞ্জাবের চিফ মিনিস্টার। ফলে পাঞ্জাবে আঘাত লাগলে পাকিস্তানের যে এলিটটা পাঞ্জাবকে মানে পাকিস্তানকে চালায়, তাদের হৃদয়ে আঘাত লাগে। এটা সাইকোলজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। এবং তুই যদি উল্টো দিক থেকে দেখিস, যেহেতু পাকিস্তানে তো ডেপথ খুব বেশি না, ওরা কিন্তু আমাদের ডেপথে বেশি আসতে পারে। ওদের যা দ্রোণ অ্যাটাক সেটা আমাদের বর্ডারিং 200-300 কিলোমিটারের মধ্যে। আমাদের যেটা ডিপ ইনসাইড, সেখানে ঢোকার ক্ষমতা পাকিস্তানের হয়নি। আমি নীলাঞ্জন দাম, এই যে দেখতে পাচ্ছেন ম্যাপটা, এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে যেটা প্রশ্নটা উঠে আসছে যে আমরা পাঞ্জাবে অ্যাটাক করেছি, আমরা পাঞ্জাব জুড়ে আক্রমণ করেছি। পাকিস্তানও চেষ্টা করেছে এই পাঞ্জাব, এই তো অমৃতসর, ফিরোজপুর, জলন্ধর, পাঠানকোট, আর ওপর দিকটায় অর্থাৎ সাম্বা, জম্মু, নাগরোটা, উধমপুর, আখনৌ, রাজৌরি, এই জায়গাগুলোতে ওরা হামলা করার চেষ্টা করেছিল। হ্যাঁ, দেখুন, প্রথমে না আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, ভারত কিন্তু গত এই যে 3-4 দিনের যাই অপারেশন করেছে, কোনোটা কিন্তু তাকে যুদ্ধ বা ফুল স্কেল কনভেনশনাল ওয়ার হিসেবে কিন্তু ডিক্লেয়ার করেনি। প্রতিটাই একদম মানে যেটা করা হয়েছিল জোন ভার্সেস জোন, এবং সেটা যেটা নোমেনক্লেচার দিয়েছিল সেটা কিন্তু ছিল প্রতি আক্রমণ, কখনো প্রত্যাঘাত, কখনো কিন্তু যুদ্ধ কথাটা ভারত কিন্তু কোনো মানে যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে বা বিদেশ মন্ত্রক থেকে কখনো কিন্তু যুদ্ধ কথাটা কিন্তু সেভাবে কখনো বলা হয়নি। তো এই
এই যে এয়ারবেসগুলোতে যে অ্যাটাকগুলো হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিম্বলিক এই জন্য ভারত যখন ওখানে পাঠিয়েছে যে ড্রোনগুলো অ্যাটাক করেছে সেই অ্যাটাকগুলো করে এটা বেসিক্যালি যেটা এসইডি বলে, যেটাকে বলে যে এনিমির এয়ার ডিফেন্সের ওপরে সেটাকে আমরা যে কন্ট্রোল বা সেটাকে আমরা ভেঙে ঢুকতে পারি, সেই সিম্বলটা কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা প্রুফ করে দিয়েছি। চাইলে যেখানে আমরা একটা স্মল স্কেলে ড্রোন পাঠিয়েছি যেটা ওরা আটকাতে পারেনি, আমরা চাইলে কিন্তু আরও মেজর স্কেলে বা আরও হেভি ওয়েট দিয়ে আমরা কিন্তু সেখানে অ্যাটাক করতে পারতাম এবং ওদের যে মেন বায়ুসেনা ঘাঁটিগুলো সেগুলো কিন্তু আমরা কি করেছি, শুধু স্ট্র্যাটেজিক করে ওদের এয়ার ডিফেন্স যে সিস্টেমগুলো সেগুলো কি করেছি, রানওয়েতে করেছি। রানওয়েতে করা গেলে কিন্তু যদি রানওয়েতে আমরা ড্রোন ফেলে বোম ফেলতে পারি, আমরা কিন্তু জাস্ট তার পাশে আমরা কিন্তু ওদের বায়ুসেনা জাহাজের ওপরও ফেলতে পারতাম, কিন্তু ফেলিনি। এটা একটা সিম্বলিক ব্যাপার ছিল। এই সিম্বলিক ব্যাপারের পিছনে কিন্তু দুটো জিনিস কাজ করেছে। এক, যে পাকিস্তান দেখো আমরা চাইলে কিন্তু তোমাদের যা খুশি তাই করতে পারি। দুই, পাকিস্তান দেখো তোমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা কোনো কাজেরই না, সেটা একদমই ফেল করে গেছে। তো এর পেছনে এই যে আজকে যে সিজ ফায়ার হয়েছে এটা নিয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে অনেকের একটু মনে হতাশা আছে, কিন্তু সেটা কিন্তু মানে হতাশার থেকেও ভারত কিন্তু এতে দ্বিগুণভাবে এতে ভারত লাভবান হতে চলেছে। কারণ ভারত কিন্তু এই আজকের পর থেকে ভারত কিন্তু অস্ত্র ব্যবসায় একটা বড় নাম হিসেবে উঠে এলো ভারতবর্ষ। কারণ ভারতের অস্ত্র বলছেন অন্যান্য দেশ অবশ্যই। কর্নেল ভাদুড়ি নীলাঞ্জন দাম নৌসেনা কর্তা বলছেন যে ভারতের যে অস্ত্র অর্থাৎ আকাশ, যেটা আমাদের একদম নিজেদের তৈরি অস্ত্র, ভবিষ্যতের মার্কেটে অন্যান্য দেশের কাছে ভারতীয় অস্ত্রের কিন্তু একটা বিরাট গুরুত্ব বেড়ে গেল। হ্যাঁ, টু আ লার্জ এক্সটেন্ট বেরোলো, কিন্তু টু বি ভেরি অনেস্ট, পিওর ইন্ডিজেনাস যে অস্ত্র এই কনফ্লিক্টেই ব্যবহার হয়েছে সেটা ছিল আকাশ মিসাইল সিস্টেম। বাকি হারব ড্রোন আদানিদের এলবিটের সঙ্গে কোলাবোরেশন করে ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্ডিয়াতে। আর একটা ড্রোন সিস্টেম আছে, একটা কোয়েম্বাটোরের কোনো কোম্পানি আছে, সেটা ইসরায়েলি এলবিটের সঙ্গে কোলাবোরেশন করে। রাফাল ফ্রেঞ্চ, সুখয় 30 রাশিয়ান। তো পিওর ইন্ডিয়ান ওয়েপন সিস্টেম ছিল ওইখানে ওই আকাশ। আর এতক্ষণ অবধি আকাশ ছিল আন্ডার ডেভেলপমেন্ট বা আন্ডার টেস্টিং, আমরা শুধু টেস্ট ফায়ারিং করতাম, ডামি টার্গেটসের ওপরে ফায়ার করতাম। এই আকাশ এখন গিয়ে ইট হ্যাজ বিন ব্লাডেড বাই ফায়ার, মানে ওয়ার ভেটারান আকাশ হয়ে গেছে। আকাশ হ্যাজ প্রুভড ইটসেলফ ইন রিয়েল ওয়ার্ল্ড কমব্যাট সিচুয়েশন। তো ইয়েস, ইন্ডিয়ান প্রোডাক্টসের যেটা মান, যেটা ইজ্জত, সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে অবশ্যই অনেক বেশি বেড়ে গেল। কমোডার চৌধুরী, রঞ্জনবাবু, এই যে যেটা বলা হচ্ছে যে আমাদের অস্ত্র, আমাদের নিজের দেশের তৈরি অস্ত্র, এটা আমরা কি এমনি অস্ত্র বিক্রি করি? আমার জানা নেই যে আমরা কতটা অস্ত্র আমরা করি, কাদের করি, বা মানে কিভাবে এই যে ভারতের যে গুণমান, ভারতের যে ক্ষমতা, ডিআরডিওর যে পারফরমেন্স, সেটা তো এবারে অনেক মানে বোঝা গেল যে আমরা কতটা সক্ষম প্রতি আক্রমণ রুখতে বা আক্রমণ হানাতে। আমরা রাডার সিস্টেম খুব ভালো আমরা তৈরি করেছি, ইন্দ্রা রাডার্স, এবং আমরা পৃথিবীর বহু দেশকে সেটা দিয়েওছি, এবং আমাদের কাছে কিছু অর্ডার পেন্ডিংও আছে। এবং আকাশও আমরা আমাদের নিজস্ব জিনিস, অগ্নি আমাদের নিজস্ব জিনিস, ত্রিশূল আমাদের নিজস্ব জিনিস, পৃথ্বী আমাদের নিজস্ব। তো আমাদের অনেক মিসাইলস ডিআরডিও বহু বছর ধরে, গত 5 বছর ধরে করে আসছে, এবং সেটা খুব সাকসেসফুল হিসেবে আমরা তৈরি করতে পারছি। এবং আমার মনে হয় যে আগামী কিছু দিনে আমরা এটা করতে পারবো। তবে এখানে একটা জিনিস দেখার আছে যে আমাদের নিজেদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা আমরা আগে পুরো করে তারপরে বাইরে দিতে পারবো। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা সেলফ সাফিসিয়েন্সি গ্রো করে নিতে পেরেছি, কিন্তু এখনও অনেক রাস্তা বাকি। এখনও ধরুন টোটাল ডিফেন্সের অ্যাবাউট 65% আমরা ইম্পোর্ট করি, এবং 3টে সার্ভিসই, আর্মি, নেভি, এয়ারফোর্স, 3টেই আমরা ডিপেন্ডেন্ট।
আমরা ছোট একটা কদম নিয়েছি, বর্তমান সরকার এতে অনেক হেল্প করেছেন এবং তাদের একটা ফারসাইট আছে, অ্যান্ড আই এম শিওর যে বড় বড় দেশের কোম্পানিরা এতে আসছেন এবং তাতে মনে হয় এতে আগামী দিনে আমরা এই সেলফ সাফিসিয়েন্সিতে চলে আসবো। আমার একটা জিনিস দেখলাম, আর একবার ম্যাপটা প্লিজ দেখাও, আরও একবার কোনোভাবে যদি ম্যাপটা দেখাও। তো আমরা একটা জিনিস দেখছি যে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তান যে অ্যাটাকগুলো আমাদের উপর করেছিল, আমি যদি দেখি ওপরে একদম পুঞ্চ, বারামুল্লা, শ্রীনগর থেকে একদম আরেকটু নিচে তোলো, আরেকটু তোলো, অমৃতসর, ফিরোজপুর, ফাজিলকা, সিরসা, লালগড়, জাট্টা এবং আরও দিকে ভুজে করেছিল, রাজস্থানের ভুজ অব্দি করেছিল, এবং সবটাই সীমান্তবর্তী এলাকায় করেছিল। ব্যাস ব্যাস প্লিজ, সীমান্তবর্তী এলাকায় করেছিল, বারমের, জয়সলমের, হ্যাঁ সীমান্তবর্তী, পুরো সীমান্তবর্তী। আমরা S-400 has proved to be a very very unique, and I will tell it is much better than the Iron Dome of Israel, এবং একসঙ্গে 36টা ডিফারেন্ট 4 টাইপসের অ্যাটাক একসঙ্গে ওরা নাকাম করতে পারে। আমি একবার দেখে নেব, আমি একবার আরেকবার একটু দেখবো এয়ার ডিফেন্স সিস্টেম, একবার দেখাও তো। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের হিরো দুজন, একটা S-400 যেটা রাশিয়ার কাছ থেকে কেনা, আর আকাশ। এটা হচ্ছে যে এটা S-400 কিভাবে কাজ করে একটু যদি ব্রিফ করেন। এটা কাজ করে কি, এতে 4টে ডিফারেন্ট টাইপের, ধরুন মিসাইলস, ক্রুজ মিসাইলস থেকে হতে পারে, সারফেস টু এয়ার মিসাইলস হতে পারে, কিংবা ড্রোনস হতে পারে, কিংবা এয়ারক্রাফট থেকে মিসাইলস যদি আমি এয়ার টু সারফেস করি, সেই এই 4টে ডিফারেন্ট ওয়েপন সিস্টেমকে এটা নাকাম করতে রাজি। এইটা অত্যন্ত সুপিরিয়র একটা টেকনোলজি যেটা রাশিয়া ডেভেলপ করেছে, এবং আমাদের কাছে এটা 3টে ব্যাটারিজ আছে, এবং এটা এত সাকসেসফুল যে 36 টার্গেটস ইন ওয়ান গো, এবং 600 কিলোমিটার দূরে টার্গেটকে করে 400 কিলোমিটার এনে ওটা ভেঙে দিতে পারে, তছনছ করে দিতে পারে। ওকে, আমার কাছে আমি যতটুকু জানি, যতটুকু পড়াশোনা করে যতটুকু আমাদের রিসার্চ টিম বার করেছে, যে S-400 একটা বিরাট বন্দোবস্ত। এটা কোনো মেশিন বা ক্ষেপণাস্ত্র নয়, এটা একটা সিস্টেম, ভুল হলে বলে দেবেন, এটা একটা সিস্টেম, 6টি ভাগে বিভক্ত এই সিস্টেম। একটা হচ্ছে সার্ভেন্ট রাডার আছে, একটা হচ্ছে বিগ বার্ড আছে, এনগেজমেন্ট অ্যান্ড ফায়ার কন্ট্রোল রাডার বা গ্রেভ স্টোন, তৃতীয় হচ্ছে কমান্ড কন্ট্রোল পোস্ট, চতুর্থ হচ্ছে অল্টিটিউড অ্যাকুইজিশন রাডার, পঞ্চম হচ্ছে মোবাইল মাস সিস্টেম, আর ষষ্ঠ হচ্ছে এই গাড়ি যাতে মিসাইলগুলো থাকে। তো এই গোটা সিস্টেমে একবার গ্রাফিক্সে দেখব, গোটা সিস্টেমে মানে প্রথম ভূমিকা যার, সে হলো এই বিগ বার্ড। এই রাডারের কাজ মূলত চারদিকে নজর রাখা এবং আকাশে কোনো সন্দেহজনক কিছু দেখা গেলেই সিগন্যাল কমান্ড কন্ট্রোলে পাঠানো, তাই তো? অ্যাবসলিউটলি অটোমেটিক। 360 ডিগ্রি নজর রাখতে পারে, রেঞ্জ হচ্ছে প্রায় 600 কিলোমিটার, তাই তো? আমি একদম কারেক্ট। কমান্ড কন্ট্রোল পোস্ট, বিগ বার্ড সিগন্যাল পাঠায় কমান্ড কন্ট্রোল পোস্টকে, জানতে চায় আকাশে ধরা পড়া এই অবজেক্ট আমাদের বন্ধু না শত্রু, সেটা খতিয়ে দেখে কমান্ড কন্ট্রোল পোস্টের কাজ। বন্ধু হলে বিষয়টা ওখানেই শেষ, আর শত্রু হলে ঠিক করে ফেলা হয় তাকে ধ্বংস করতে কোন রেঞ্জের মিসাইল ছোড়া হবে, শর্ট, মিডিয়াম নাকি লং, সেই মতো মিসাইল ছাড়া হয় মিসাইল ভেহিকেল থেকে। সাধারণত একটি টার্গেট লক্ষ্য করে 2টি মিসাইল ছোড়া হয়, একটি প্রাইমারি, দ্বিতীয়টা ব্যাকআপ। প্রথমটা মিস করলে দ্বিতীয়টা কাজ হবেই অবধারিত, ওটা এনগেজ করে। হ্যাঁ, ওটা রাডার, হ্যাঁ স্পেসিফিক্যালি রাডার সিস্টেম দিয়ে ওটা ওই টার্গেটকে এনগেজ করে। 3 নম্বর হচ্ছে গ্রেভ স্টোন, মিসাইল ছেড়েই কাজ শেষ হয় না, এর ভূমিকা এনগেজমেন্ট অ্যান্ড ফায়ার কন্ট্রোল বা রাডার বা গ্রেভ স্টোনের। এই রাডার ওই মিসাইলগুলোকে ফলো করে টার্গেট ধ্বংস হওয়া পর্যন্ত, তাই তো? মোবাইল মাস সিস্টেম, কম উচ্চতা দিয়ে বা রাডার নিচ দিয়ে কোনো মিসাইল বা ড্রোন এলে এই সিস্টেমটা কাজ করে, এখান থেকে সিগন্যাল যায় কমান্ড কন্ট্রোলে, সেই মতো মিসাইল ছোঁড়া হয়। তো এই S-4 সিস্টেম একসঙ্গে নাকি 300 টার্গেটকে একসঙ্গে লক করতে পারে। এটা ঠিক নয়, আরও বেশি হতে পারে, একটু কমও হতে পারে, রকমের রয়েছে। তো এই এয়ার ডিফেন্স সিস্টেম মূলত হাই অল্টিটিউড এবং হাই স্পিড অ্যাটাকের জন্য, যেমন যুদ্ধ বিমান, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল,
600 কিলোমিটার পর্যন্ত ট্র্যাক করতে পারে। এর সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব শর্ট টাইমে আপনি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারে। হ্যাঁ, মুভ করতে পারেন পুরো সিস্টেমটা। মানে মানে এখান থেকে ওখানে মুভ করে যে কোনো ওই যে ট্রাকটা সেটা দ্রুত সরিয়ে নিয়ে যায়। আপনি আজকে দেখলেন যে জম্মু সেক্টরে আপনার দরকার নেই, ওটা আপনার দরকার আছে ধরুন পাঞ্জাব শিলিগুড়ি সেক্টরে, একদম নর্থ থেকে ইস্টে। কি করে আসবে? ও বাই রোড চলে আসবে। বাই রোড, ইটস এ ভেহিকল, ইটস এ ভেহিকল টোটাল। আপনি দেখবেন সমস্ত ভেহিকল রয়েছে। তার মানে এই আমাদের এই সিস্টেম, মানে আমরা প্রমাণ করে দিয়েছি যে ভারতবর্ষের যে মানে যে প্রিকশন বা ভারতবর্ষের যে জায়গা সেটা পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক অনেক উন্নত। অন্তত এয়ার ডিফেন্সে আমরা অন্য যে কোনো দেশের সাথে টক্কর দিতে পারি। তবে আমি এখানে একটা কথা আরো বলবো, এই পুরো ঘটনাতে একজন কিন্তু একটা দেশ কিন্তু সাইডে বসে খুব মজা নিল এবং সে তার নিজের আইটেমসের সিকিউরিটি সিস্টেমসের অডিট করে নিল। কারা? চীন। ওরা যা পাকিস্তানকে বেঁচে দিয়েছে, ওরা জেনে গেল যে কোথায় আমাদের ফল্ট, ওরা অডিট করে নিল। ওদের সিস্টেম টোটাল যে এয়ার ডিফেন্স সিস্টেমটা চায়নার, এটা তো কমপ্লিট ফেলিয়ার। এমনও তো হতে পারে যে চীন জানতো, তার কারণ যে মাল চীনের কাছ থেকে পাকিস্তান কিনেছিল, বাংলাদেশ আর্মি এতটাই করাপ্ট আর্মি, তারা জেনে বুঝেই 3 নম্বর বা 3rd গ্রেডের মাল কিনেছিল। এটাও তো হতে পারে। হ্যাঁ, কিন্তু উনি যেটা বললেন সেটা তো ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। এটা তো যে যুদ্ধটা হচ্ছিল গোটা পৃথিবী দেখছে। আমেরিকা জেনে গেল যে চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা তাইওয়ানের যদি কিছু হয় সেটা কতটা গার্ড করতে পারবে। যদি চীন ফলস অ্যালার্ম না দিয়ে থাকে তাহলে সবাই তো জেনে গেল যে চীনা প্রোডাক্টের বাজারে অ্যাকচুয়ালি কতটা চলে। নিরঞ্জন দাম, দেখুন এই যে কথাগুলো স্যার বললেন তার পাশে কিন্তু আরও দুটো, মানে ইন্ডিয়ান আর্মির বা ইন্ডিয়ান এয়ারফোর্স বা ইন্ডিয়ান যা টেকনোলজিক্যালি টেকনোলজিক্যালি ইন্ডিয়া কতটা ডেভেলপ সেটা যেমন একসঙ্গে প্রুফ হয়েছে, সেই সঙ্গে এই যে ইন্ডিয়া যে একটা মাইন্ড গেম খেলছিল তাতে কিন্তু একটা সব থেকে বড় জিনিস যেটা হয়েছে সেটা হলো পাকিস্তান আর্মির, তাদের যে পাকিস্তান আম জনতা পাকিস্তান আর্মিকে যে নজরে দেখতো সেখান থেকে কিন্তু পাকিস্তান আর্মির গ্রহণযোগ্যতা একদম জিরোতে নেমে এসছে পাকিস্তানের আম জনতার কাছে। কারণ পাকিস্তানের আম জনতার কাছে পাকিস্তান আর্মি কিন্তু অলমোস্ট ক্লোজ টু ভগবান ছিল, কারণ এটা সবসময় ওরা ওরকম করতো। কিন্তু এই মুহূর্তে কিন্তু পাকিস্তান আর্মির ক্রেডিটিবিলিটি একদম জিরোতে নেমে এসছে। এটা হলো 1। 2, এই যে পাকিস্তান যে কথায় কথায় একটা নিউক্লিয়ার থ্রেট দিত, আজকেও কিন্তু নিউক্লিয়ার একটা বৈঠক হয়েছিল, শোনা গেছে সকালবেলা হয়েছিল, কিন্তু এই যে আমরা যখন একটা রিটেলিয়েশন আজ থেকে মানে গত 20-25 বছর থেকে যখনই রিটেলিয়েশন করতাম আমরা সবসময় আমাদের ব্যাকআপ মাইন্ডে চলতো যে পাকিস্তান একটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি, না যেন কি করে ফেলে। বাট ওই যে একটা থ্রেড গেম, যে একটা যে অলওয়েজ একটা প্রেশার গেম একটা নিয়ে পাকিস্তান চলতো, সেইটা কিন্তু এবছর এই ঘটনায় অপারেশন সিন্দুরে কিন্তু কমপ্লিটলি নিউট্রালাইজ করে দেওয়া গেছে। কারণ পাকিস্তানের যদি কিছু করার ক্ষমতা থাকতো নিউক্লিয়ার নিয়ে, তাহলে কিন্তু যে পাকিস্তান যে আজকে মানে হাঁটু ঘেরে ক্ষমা চেয়ে যে এই সিজফায়ারটাকে করালো, পাকিস্তানের যদি সামর্থ্য থাকতো নিউক্লিয়ারে কিছু করার, পাকিস্তান কিন্তু করে দিত। তো সুতরাং মনস্তাত্ত্বিক দিক থেকেও কিন্তু দুটো বিষয়ে কিন্তু গেইন করে গেছে। একটা যেটা বললাম যে পাকিস্তান আর্মির যে ক্রেডিবিলিটি সেটা পাকিস্তানের আম জনতার কাছে জিরো হয়ে গেছে। সেকেন্ড, এই নিউক্লিয়ার থ্রেট যেটা কথায় কথায় নিউক্লিয়ার থ্রেট দিত সেটাও কিন্তু এখন জিরো হয়ে গেছে। শেষ প্রশ্ন, এই যে কথাটা বললেন নীলাঞ্জন দাম, পাকিস্তান আর্মি সত্যিই তো একটা ক্রেডিবিলিটি প্রায় আমরা বুঝে গেলাম যে ক্ষমতা কতদূর, তাই একদম নিশ্চয়, এবং সেটাই আমাদের কাম্য। আমাদের এখন জিওপলিটিক্যাল লেভেলে এবং ডিপ্লোম্যাটিক লেভেলে এবং সোশ্যাল কালচারাল লেভেলে দেখুন ডিএনএ তো এক, কিন্তু এই যে একটা র্যাডিক্যাল লাইন ধরে ওরা একটু আলাদা হয়ে গেছে, সেখান থেকে তাদের কিভাবে আম জনতাকে ফিরিয়ে আনা যায় তার দিকে আমাদের নজর রাখতে হবে, এবং তাতে করে ওরা কিন্তু কন্ট্রোলে থাকবে। আপনাকে লাস্ট প্রশ্ন চলে যাওয়ার আগে আপনাকে শেষ প্রশ্ন করে দিই, আপনি বেরিয়ে যাবেন। এই পুরো ঘটনাচক্রে ঘটনাবলিতে বাংলাদেশকে কিছু চাপে পড়লো, প্রেশারে পড়লো? আমি কিন্তু ঠিক উল্টোটা ভাবছিলাম। আমার একটা মনে ডাউট ছিল
রাশিয়ার ইউক্রেনের লড়াইতে যেমন বেলারুসকে ইউজ করেছিল পুতিন এবং সেখানে তার নিউক্লিয়ার রেখেছিল, আমার ধারণা ছিল যে এখন তো ইউনুস ইজ টোটালি কন্ট্রোল বাই আইএসআই অ্যান্ড পাকিস্তান আর্মি। তো আমার ধারণা ছিল যদি ওদের কাছে সত্যি, যেরকম আমাদের কমান্ডার রাম বললেন, যদি ওদের কাছে সত্যি থাকতো, ওরা কি ওখানে একটা লঞ্চ প্যাড করে ওখান থেকে একটা আমাদের ইস্টার্ন সেক্টরে কিছু করার চেষ্টা করতে পারে? হ্যাঁ, পারত। বাংলাদেশ জানে ওরা যে পাকিস্তান থেকে খুব একটা হেল্প পাবে না, সেখানেও আমাদের একটা ফেলিওর হয়েছে এবং সেটা প্রাইমিং অ্যান্ড নাজিংয়ের থ্রু দিয়ে, এবং দ্যাটস অ্যান কগনিটিভ ওয়ারফেয়ার, যেখানে সেটা আমেরিকা খেলেছে ওদের সঙ্গে 2017 থেকে, এবং তার ফল 2024 আমরা পেয়ে গেছি। সেই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত এবং আমাদের সবার একটা চিন্তাধারা থাকা উচিত। এটাও কি সেন্ট মার্টিনকে নিয়ে? অ্যাবসলিউটলি উইথ সেন্ট মার্টিন। যেটা উনি আগে বলেছিলেন যে আমেরিকার সাউথ এশিয়ার বিষয়ে কোনো পলিসি নেই। আমেরিকাই তো ইউনুসকে বসিয়েছে এবং জেনে বসিয়েছে যে তার পেছনে মৌলবাদীরা আছে। আমেরিকাই তো শাহবাজ শরীফকে বসিয়েছে ইমরান খানকে সরিয়ে, জেনে বসিয়েছে যে শেখ বা আইএসআইয়ের দ্বারা কন্ট্রোল, এবং পুরোটাই তার মৌলবাদের বিরুদ্ধে চলে। এবার ডোনাল্ড ট্রাম্প এই আবর্জনাকে কতদিনে পরিষ্কার করবে সেটা একটা বিষয়। এখানে আমি আরেকটা পয়েন্ট যোগ করবো, যেটা এরকম একটা মুখোপাধ্যায় বলেননি, সেটা অ্যাজ এ মানে পলিটিক্যাল অবজারভার আমি বলতে চাইবো, সেটা হচ্ছে যে দুটো বিষয় এই যুদ্ধে আরেকটা জিনিস প্রমাণ হয়েছে, যুদ্ধ বা সংঘর্ষে। এক হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনালি কে কী বলবে ওই সব ভাবলে হবে না, ইউ হ্যাভ টু হিট। আর সেকেন্ড হচ্ছে উনি যেটা বলেছেন যে কতদিন এই কুকুরের ল্যাজ সোজা থাকবে সেটা তো জানো না, আবার বাঁকতে হয়। ফলে ইসরায়েল যেটা করে, আমি ইসরায়েলের দর্শনের সমর্থন না হতে পারি, কিন্তু মিলিটারি অপারেশনে যাকে তুমি যেখানে পাবে উড়িয়ে দাও। সেটা তুমি যদি সে ইরানে কোনো অনুষ্ঠানে এসছে, তুমি তাকে ব্লাস্ট করে ওড়াতে পারো, ওড়াও। এটা কিন্তু রাজীব গান্ধী শুরু করেছিল, আবার এখন অজিত ডোভালও করছে। তুমি যদি ভাবো যে তুমি এখানে মানবাধিকার ইত্যাদি নিয়ে চর্চা করবে, ওসব ভাবলে হবে। এর মধ্যে আমাদের আরও একজন নতুন অতিথি যোগদান করেছেন আমার এই অনুষ্ঠানে, মৈনাক পুততুণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। মৈনাকবাবু, আমার এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী, রয়েছেন নৌসেনা কর্তা নিরঞ্জন দাম, রয়েছেন সুমন ভট্টাচার্য। আমি একবার এই আলোচনায় যাওয়ার আগে একবার দেখব যে আলোচনা আমরা করছিলাম, যেটা আমরা কত কিছুক্ষণ ধরেই করছিলাম, যে খুব ইম্পর্টেন্ট জায়গা আমাদের ইস্টার্ন পার্টের বাংলাদেশ। তার কারণ আমাকে এটা আলোচনা করতেই হবে, তার কারণ যুদ্ধ বা সংঘর্ষ যাই হোক না কেন তা হয়েছে ওয়েস্টার্ন পার্টে, অর্থাৎ একদম উত্তরের শুরু হচ্ছে, যদি আমরা দেখি একদম কাশ্মীর থেকে শুরু করে একদম পাঞ্জাব এবং রাজস্থান পর্যন্ত হয়েছে। আমাদের এখানে কীভাবে কিছু হয়নি, কিন্তু আমরা কতটা ইম্পর্টেন্ট, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। বাংলাদেশ, আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যারা এখন এই মুহূর্তে পরম মিত্র পাকিস্তানের। ঠিক বাংলাদেশের যদি ম্যাপটা আমরা দেখি, ঠিক আমাদের বাংলাদেশের কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে লালমনিরহাট, রংপুর, বগুড়া, এই যশোর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, সেন্ট মার্টিন। যে আলোচনাটা হচ্ছিল সুমন, সেন্ট মার্টিনকে কেন্দ্র করেই যত কিছু গণ্ডগোল, তাই তো? আমেরিকার তরফে আমেরিকা সেন্ট মার্টিনে একটা ঘাঁটি করতে চায়, যেটা দিয়ে ওরা গোটা বঙ্গোপসাগরের উপর নজর রাখবে। আমি যেহেতু সেন্ট মার্টিনে অনেকবার গেছি, সেন্ট মার্টিন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের হাতে চলে গেছিল। ফলে আমেরিকা ভালো করে জানে সেন্ট মার্টিনের গুরুত্ব কতটা, এবং শেখ হাসিনা একটা ইঙ্গিতও দিয়েছিলেন যে তার চলে যাওয়ার পেছনে অন্যতম কারণ আমেরিকার সেন্ট মার্টিন চাওয়া। দেখ, এটাও তো অস্বীকার করে কোনো লাভ নেই যে বাংলাদেশে ঢাকাতে ইউনুসকে বসিয়েছেন আগের ডেমোক্র্যাট প্রশাসন, অর্থাৎ হিলারি ক্লিন্টন এবং জো বাইডেন। এবার দেখার কথা যে ডোনাল্ড ট্রাম্প, আমি বলবো এই কোর্স কারেকশনটা কতদিনে করবে। কারণ তুই যেটা বলছিলি যে এরা যেহেতু আইএসআই এর নির্দেশনায় চলছে, আমাদের দেখতে হবে যে এই যে ঢাকার কন্ট্রোলটা কতদিন জামাতের হাতে থাকবে। একটা গুড সাইন, আমি বলবো আমার পার্সপেক্টিভে, যে বাংলাদেশের যারা মৌলবাদী তারা বুঝে গেল যে ভারতের মিলিটারি পাওয়ারটা কতটা ব্যাপক, এবং ওই যে জায়গাটা তুই দেখালি ফেনী, হ্যাঁ, ওটা কিন্তু হচ্ছে ওদের চিকেন করিডর। এই যে ফেনী
ওটা হচ্ছে ওদের চিকেন করিডর। এবং আমরা এখানে আছি, আমরা যদি এটা কেটে দিই তাহলে চট্টগ্রাম কক্সবাজার কিন্তু বিচ্ছিন্ন, তাই তো? একেবারে। আমি কর্নেল ভাদুড়ির কাছে আসবো। কর্নেল ভাদুড়ি, বাংলাদেশ কতটা ইম্পর্টেন্ট, বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ? আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশ যেহেতু পাকিস্তানের পরম মিত্র, এখন বাংলাদেশের মাটি, বাংলাদেশের আকাশ, বাংলাদেশের জায়গা পাকিস্তান ব্যবহার করবে কি করবে না, আপাতত সংঘর্ষ বিরতি আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশ আগামী দিনে কতটা ইম্পর্টেন্ট সামরিক দিক থেকে? দেখুন, বাংলাদেশের কাছে খুবই মিনিমাল মিলিটারি ক্যাপাবিলিটি আছে, মানে খুবই মিনিমাল। আর এয়ারফোর্স ক্যাপাবিলিটি ভার্চুয়ালি নেই। 6-7টা MiG-29 আছে। মিসাইল ক্যাপাবিলিটি নেই। যতই পাকিস্তানের সঙ্গে আবার আবেগ বেড়ে আবার প্রেম কাহিনী যদি শুরুই হয়েছে, কিন্তু পাকিস্তান ডাইরেক্টলি বাংলাদেশে ঢুকতে পারবে না, কারণ ইন্ডিয়া ইস্ট পাকিস্তানের সময়ও ওয়েস্ট পাকিস্তানকে ডাইরেক্টলি সাপোর্ট করতে দেয়নি, এখন তো বাংলাদেশকে দেবেই না, আরোই দেবে না। কারণ ইন দ্য মিন টাইম আমাদের আর্ম ফোর্সেস এর ক্যাপাবিলিটিজ আর সি ব্লকিং এবিলিটিজ এটসেট্রা আমাদের অনেক বেশি বেড়ে গেছে। তো বাংলাদেশ ইন আইসোলেশন অ্যাজ আ মিলিটারি থ্রেট আমি দেখি না। ঠিক, আমি আসবো। আইএসআই যদি যেমন ওইদিকে কাশ্মীরের জঙ্গি, বলুন প্লিজ বলুন, ওইদিকে কাশ্মীরের জঙ্গিদেরকে যে ব্যবহার করছিল, ওই ধরনের যদি এই দিকে বাংলাদেশে যদি ট্রিক শুরু করে জেএমবি আর হিজবুত তাহরির আর ওই কি হিফাজতে ইসলাম বাংলাদেশ এটসেট্রা আর জামাতে ইসলামী, এদের থ্রু দিয়ে যদি এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার যদি শুরু করে, তাহলে ইন্ডিয়াকে একটুখানি সতর্ক থাকতে হবে। কিন্তু কর্নেল ভাদুড়ি, আপনি যে বলছেন ঠিকই, কিন্তু আমরা তো দেখেছি যে পাকিস্তানের আইএসআই এর বাড়বাড়ন্ত বেড়ে গেছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে ওখানে আইসিসের পতাকা ওঠানো হয়েছে, আল কায়দার সাথে একটা যোগাযোগ পাওয়া গেছে। অর্থাৎ যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি আন্তর্জাতিক, সেগুলো বাংলাদেশে ঘাঁটি গাড়ছে। আমরা দেখেছি আনসারুল্লাহ বাংলা টিমের কার্যকলাপ দেখছি। সুতরাং কোথাও তো একটা এরা অ্যাক্টিভ রয়েছে বাংলাদেশকে মাটিকে কেন্দ্র করে। হ্যাঁ, কিন্তু একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আমরা দেখছি না, যে স্ট্র্যাটেজিক যে জিওগ্রাফিক্যাল সেপারেশন, কাশ্মীরে ডাইরেক্ট ইন্টারভেনশন করার জন্য জিওগ্রাফিক্যাল সেপারেশন নেই, উইদিন দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি অফ পাকিস্তান থেকেই ডাইরেক্টলি হচ্ছে। কিন্তু বাংলাদেশে করতে হলে ম্যাক্সিমাম কি একটা দুটো অ্যাডভাইজার, একটা দুটো আন্ডার কভার এজেন্ট এটসেট্রা লাগিয়ে, কিন্তু বাকিটা তো বাংলাদেশিদের ওপরেই ছেড়ে দিতে হবে। এখন ওইভাবে রিমোট কন্ট্রোল করে লার্জ স্কেল ইনসার্জেন্সি করা যায় না। আর এই যে আইসোলেটেড আইসিসের ঝান্ডা দেখলাম, ওইদিকে আল কায়দার ঝান্ডা দেখলাম, ওগুলো চুনোপুটি, ওইগুলো কোনো রিয়েল থ্রেট না, মানে ইন্ডিয়ার জন্য থ্রেট না। হ্যাঁ, ইন্টারনালি বাংলাদেশের ইন্টারনাল ল অ্যান্ড অর্ডারের জন্য ওরা যা করবে। ইনফ্যাক্ট জেএমবিও আমাদের এগেনস্টে কোনো থ্রেট না, ওরা ইন্টারনাল বাংলাদেশি থ্রেট। শুনলাম গতকাল আর আজকের মধ্যে 3-4টে জেএমবির জঙ্গিও ধরেছে এখানে ডায়মন্ড হারবারে আর ওইদিকে বীরভূম নলাটিতে। তো আপাতত কোনো সিচুয়েশন নেই। অ্যান্ড আমি পার্সোনালি স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা ভাবি, ও পাকিস্তানের যে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ যেটা ওয়েস্টার্ন বর্ডারে, সে খালিস্তানের শয়তানি হোক বা কাশ্মীরের শয়তানি হোক, ওই জিওগ্রাফিক্যাল যে মানে কংগ্রুয়াস যে ওদের এরিয়া, ওই অ্যাডভান্টেজটা এইদিকে নেই। ঠিক, আমি মৈনাক বাবুর কাছে আসবো। সেইভাবে আমি মৈনাক বাবুর কাছে আসবো। মৈনাক বাবু, এই বাংলাদেশি পার্টটার যেটা আলোচনা হচ্ছে, এখানে আপনার মতামত কি? দেখুন, এই আলোচনাটা এখন যেটা হচ্ছে, আমাদের এখন সব থেকে বড় খবর হচ্ছে সিজ ফায়ার।
তো আমার মনে হয় আলোচনা মানে সিজ ফায়ার নিয়ে যদি আমাকে বলতে হয় যে এই যে ঘটনাটা হলো দুটো দেশের মধ্যে, সেটাতে কার লাভ কার ক্ষতি, যদি এইভাবে আমি চিন্তা করি, আমি জানি যে একটা সেকশন সেটা আমাদের পূর্বের যে প্রতিবেশী দেশ তার থেকেও রয়েছে, আবার অন্যান্য আমার দেশের ভেতরেও এরকম মানুষজন রয়েছেন যারা হয়তো খুশি হচ্ছেন অন্য কারণে এবং বলছেন যে এটা যেন ভারতের জন্য একটা স্টেপ ব্যাক, যে ভারত পিছিয়ে আসলো। কিন্তু পজিটিভ গুলো আমি বলতে চাই। পজিটিভ কি, আমরা কি পজিটিভ নিচ্ছি? প্রথম কথা, এখনো কিন্তু যুদ্ধ শেষ হয়নি, সিজ ফায়ার মাত্র ঘোষিত হয়েছে এবং ভারত খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি আর কোনো রকম পাকিস্তানের মাটি থেকে টেররিস্ট অ্যাটাকের জন্য কোনো সমর্থন আসে, ওয়ান্স এগেন সেটা কিন্তু ভারত যুদ্ধ বলেই বিবেচনা করবে, যুদ্ধের সমান বলে বিবেচনা করবে, এবং আবার যে রিটালিয়েশনের ক্ষমতা ভারত দেখিয়েছে এরকম ক্ষমতা কিন্তু ভারত আবার করে দেখাবে। দ্বিতীয়ত, এই প্রথম এতটা বেশি পাকিস্তানের ভেতরে ঢুকে ভারতের যে প্রত্যাঘাত করার ক্ষমতা, ভারতের যে প্রিসিশন ওয়েপন তার যে ক্ষমতা, এবং তার সাথে সাথে আমাদের S-400 এবং আকাশের মতো যেগুলো আমাদের মিসাইল ডিফেন্স সিস্টেম, যা আমরা এতদিন ভাবতেই পারতাম না যে ইসরায়েলের মতো দেশ ছাড়া আর কেউ এটা করে দেখাতে পারে। আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী, এরা কিন্তু এটা করে দেখিয়েছে। প্রত্যেকটি আঘাতকে আমরা প্রতিহত করে দেখিয়েছি। অন্যদিকে আমাদের আঘাতগুলিকে, সেটা কোনো জঙ্গি আশ্রয় হোক বা সেটা তাদের কোনো মিলিটারি আশ্রয় হোক, সেটাগুলো কিন্তু পাকিস্তান এইভাবে প্রতিহত করে দেখাতে পারেনি। এটা আমাদের জন্য সেকেন্ড একটা বড় প্লাস। থার্ড আমাদের জন্য একটা প্লাস কি জানেন, সেটা হচ্ছে যে এই যে খালিস্তান প্রসঙ্গটা এক্ষুনি আলোচনা হচ্ছিল, খালিস্তান নিয়ে পাঞ্জাবের ভেতরে এবং তার সাথে সাথে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি এলাকার কিছু অংশের শিখদের একটা সমর্থন রয়েছে, এবং এই শোনা যাচ্ছিল যে পান্নুন সে আবার করে কানাডাতে একটা ভুয়ো প্রচার করা শুরু করেছে যে পাকিস্তানের ভেতরের কোনো গুরুদ্বারাতে ভারত নাকি আক্রমণ করেছে, কাজেই আবার দলে দলে শিখরা খালিস্তানের আন্দোলনে যোগ দিন। কিন্তু আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে পাকিস্তান তার আগে আক্রমণ করেছে আনপ্রভোকড ভাবে শিখদের প্রাণ কেন্দ্রে, অমৃতসরের স্বর্ণ মন্দিরে তারা আক্রমণ করেছে। তাহলে আমাদের দিক থেকে কিন্তু স্পষ্ট এবার বলার জায়গা তৈরি হলো, বা সমস্ত শিখরা তারা কিন্তু বুঝতে পারলেন যে পাকিস্তান বা ISI এভাবে যে খালিস্তান আন্দোলনের তারা যে একটা উস্কানি দেয়, আসলে তারা কি চায় বা আসলে তারা কার পক্ষে, এবং ভারতই যে প্রকৃতপক্ষে শিখদের একটা আশ্রয়স্থল। চতুর্থত, আমি যদি আমাদের পূর্ববর্তী প্রতিবেশীর দিকে তাকাই, তাহলে এরা খুব বেশি খুশি মাঝখানে হয়তো হচ্ছিল যে এই আক্রমণ হয়েছে পেহেলগামে, বা ভারত একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে সেখানে চলে গিয়েছে। কিন্তু যেভাবে, যে ডিসাইসিভ ভাবে ভারত প্রমাণ করে দিয়েছে যে মিলিটারি শক্তিতে আমাদের সাথে পাকিস্তানের কোনো তুলনাই হয় না, এটা কিন্তু মনে হয় ভারত প্রমাণিত করে দিয়েছে। কাজে আমাদের পূর্বের যে প্রতিবেশী দেশ যারা আমাদের চিকেন স্নেক নিয়ে ভয় দেখায়, কখনো যেখানে ইউনুস সাহেব আমাদের 7 সিস্টার্স এর কথা তুলে ধরে ভয় দেখান, কখনো তারা মনে করেন যে চীন তাদের সঙ্গে আছে, অতএব তাদের ভারতকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, বা তারা যা খুশি ভারতের সাথে তারা তাই করতে পারেন। তাদেরকে এটা বলে দেওয়ার আছে যে দেখো ভারতের শক্তি, দেখো ভারতের ক্ষমতা, তোমরা আমাদের চিকেন স্নেক নিয়ে ভাবিত হতে হবে না, তোমরা নিজেদের চট্টগ্রাম নিয়ে, তোমরা নিজেদের সিলেট নিয়ে, তোমরা নিজেদের সেন্ট মার্টিন নিয়ে ভাবিত হও। তোমাদের এটা তোমরা চিন্তা করো যে যে চায়নার ভরসাতে পাকিস্তান বসেছিল, পাকিস্তানের মিলিটারি বসেছিল, আজকে সেই চায়না কোথায় পাকিস্তানের সঙ্গ দিল? চায়নার তৈরি অস্ত্র শস্ত্র, রেডার সিস্টেম। মৈনাক, আপনাকে একটা প্রশ্ন করছি যে এই যে সিদ্ধান্ত সিজফায়ারের আমাদের দেশের সরকার নিয়েছে, আমি আমাদের দেশের কথা বলছি না, পাকিস্তানে কে নিল? সরকার, ISI, আর্মি, নাকি জঙ্গি গোষ্ঠীর মাথারা, জৈশে মোহাম্মদ, লস্করি তৈবার মাথারা? কার বেশি দরকার ছিল এই সিজফায়ারে? এই যে আপনি চারটে কথা বললেন, যে সরকার, না আর্মি, না ISI, না জঙ্গি গোষ্ঠী, তো এই চারটে কি আলাদা পাকিস্তানে? আলাদা তো নয়। পাকিস্তান ফেল স্টেট। তাহলে এই ফেল স্টেটের ভেতরে এই যে চারটে ইনস্টিটিউশন আপনি বললেন, এই চারটে ইনস্টিটিউশন আসলে এক, যে হাইড্রার মাথা আমরা পড়েছিলাম না, যে সাপের অনেকগুলো মাথা হাইড্রার, কিন্তু বাস্তবে প্রাণীটা একটাই, এটা তো সেই জিনিস। এবং আমরা এটা একদম সারা বিশ্বের সামনে বা কাউকে প্রমাণ করতে হয়নি, ভারতকে প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়েনি। পাকিস্তানের মিলিটারি প্রমাণ করে দিয়েছে যে জঙ্গিদের হত্যার পরে তারা যখন তাদের কফিনগুলো পাকিস্তানের পতাকায় মুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে যখন তাদের সমাধি করলো, তখন তারা প্রমাণ করে দিয়েছে যে জঙ্গি, মৌলবাদী, পাকিস্তানের সরকার, পাকিস্তানের আর্মি সব এক।
এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং তার সাথে সাথে আবার এটা প্রমাণিত হয়েছে তো রিসেন্টলি যে আল কায়দার একজন মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, মাথার দাম কত $1 মিলিয়ন ধরা আছে, মার্কিন প্রশাসন সিআইএ জারি করেছে, তার ছেলে তিনি পাকিস্তান আর্মির বিরাট বড় অফিসার। আসলে এইভাবেই তো পাকিস্তান মিলিটারিটাও পরিচালিত হয়। পাকিস্তান মিলিটারির দ্য রিজন ফর দেয়ার এক্সিস্টেন্স অর দ্য রিজন ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য পাকিস্তানি স্টেট হচ্ছে ভারতের বিরোধিতা করা। এছাড়া আর কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। দেউলিয়া দেশ, রুটির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা দেশ, তাদের একমাত্র লক্ষ্য এটাই। আমি আসছি নীলাঞ্জন, এই আমি যে প্রশ্নটা করছিলাম যে সিদ্ধান্তটা কে নিল পাকিস্তানের হয়ে, যে কন্ট্রোলটা কার হাতে আছে এখন পাকিস্তান সরকারের বা পাকিস্তানি আর্মি? এটা আমি মৈনাকবাবুর সঙ্গে একমত যে পাকিস্তান আর্মি, সরকার এবং সন্ত্রাসবাদী তারা কেউ কোনো মানে পৃথক নয়, তারা একই একই কি বলবো একই মুদ্রার এপিঠ ওপিঠ। তবে একটা সিগনিফিক্যান্ট জিনিস যেটা হলো যে ইউএস জয়েন্ট সেক্রেটারি যখন কথা বলেছেন তখন কিন্তু আমাদের যেখানে কথা বলেছেন বিদেশমন্ত্রীর সঙ্গে, কিন্তু পাকিস্তানে কথা বলেছেন আর্মি জেনারেল আসিফ মুনিরের সঙ্গে। তো এখানে কিন্তু দুটো ডিফারেন্স আছে, যে তাহলে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তান কিন্তু কন্ট্রোলড বাই আর্মি, এটা কিন্তু আবার একবার প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার আমি এই সিজ ফায়ার নিয়ে যখন যেটা মৈনিকবাবু বলছিলেন, আমি জাস্ট একটু ক্যারি ফরওয়ার্ড করতে চাই এবং আমি জানাতে চাই কয়েকটা পয়েন্ট। প্রথম যেটা সবার আগে যেটা আমি দেখছিলাম যে কিছু চ্যানেলে বা কিছু কিছু মিডিয়াতে না একটা হেডলাইন আসছিল যে ট্রাম্পের মধ্যস্থতায় সিজ ফায়ার। আমি কিন্তু এটাকে সম্পূর্ণভাবে বিরোধিতা করছি এই মুহূর্তে, কারণ ভারতবর্ষ কখনোই নিজেদের দ্বিপাক্ষিক আলোচনায় কখনোই তৃতীয় রাষ্ট্রের নাক গলানো কখনোই অ্যালাউ করে না। ঠিক, হ্যাঁ, হতে পারে যে পাকিস্তান ট্রাম্পের পায়ে ধরেছে, ট্রাম্প ভারতকে রিকোয়েস্ট করেছে ভাই ছেড়ে দে এবার, হতে পারে ভারত বলছে ওকে ঠিক আছে ছেড়ে দিলাম। আমি নিরঞ্জন 1 মিনিট থামাচ্ছি। এই মুহূর্তে সব থেকে আমরা ভারতবর্ষ এবং পাকিস্তান দু দেশের সংঘর্ষ চলছে, কিন্তু সব থেকে যারা আতঙ্কে ছিল তারা মনে হয় বাংলাদেশ। তার কারণ এই মুহূর্তে ইউনুসের একটি টুইট আমার হাতে এসেছে। ইউনুস লিখছেন, আই মোস্ট সিনসিয়ারলি কমেন্ড Prime Minister Sri Narendra Modi of India and Prime Minister Shehbaz Sharif of Pakistan for agreeing to a ceasefire with immediate effect and to engage in talks. I would also like to express my deep appreciation to President Trump and Secretary of State Rubio for their effective mediation. Bangladesh will continue to support Bangladesh will continue to support our two neighbors to resolve differences through diplomacy. বাংলাদেশের জ্ঞান। পাকিস্তান কোথা থেকে বাংলাদেশের প্রতিবেশী হলো? মাঝখানে এত কিলোমিটার পেরিয়ে, তার মানে আত্মিক যোগাযোগের কাছের বন্ধু, আত্মিক যোগাযোগের কথা অস্বীকার করতে পারলেন না। যেটা দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে এটা মানে আমি অবশ্যই ইউনুসকে নম্বর দেব যে উনি তো নির্বাচিত কেউ নন। শাহবাজ শরীফও নির্বাচিত, নরেন্দ্র মোদীও নির্বাচিত, ডোনাল্ড ট্রাম্পও নির্বাচিত। এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে যিনি মবের মাধ্যমে ক্ষমতায় বসেছেন তিনি 3টে নির্বাচিত সরকারের প্রধানের বিষয়ে মন্তব্য করছেন। এটাতে বোঝা যায় ওনার গতকাল রাতটা কত দুশ্চিন্তায় কেটেছে। নিরঞ্জন, হ্যাঁ, আমি যেটা আপনি বারবার বাংলাদেশের কথা বলছিলেন, তো বাংলাদেশ না বলে পূর্ব পাকিস্তান বলাটা মনে হয় আজকের ডেটে ঠিক কথা। এবং ইভেন মানে পাকিস্তানি ডোন্ট কনসিডার মি অ্যাজ এ রেসিস্ট, বাট এটা ওরা এখন যাদেরকে বন্ধু ভাবছে, পাকিস্তানেরই একজন বলেছিলেন যে দে আর আগলি লুকিং। তো আমার কাছে মানে ফর্সা পাকিস্তানি এবং কালো আগলি লুকিং পাকিস্তানি, আমি এই দুভাবেই করছি। যারা মেন পাকিস্তানে তারা ফর্সা দেখতে সুন্দর, যারা মানে পূর্ববঙ্গে আছে তারা দেখতে খারাপ পাকিস্তানি, মননে তারা পাকিস্তানি। সো আমি এটা এবার ইউনিসে যে আপনি যে টুইটটা বললেন, সো ইউনিসে আমি যদি পুরোনো জিনিসটা দেখি না, ট্রাম্প কখনো কিন্তু ট্রাম্প কিন্তু একবার বলেছিলেন এই ইউনিসকে ব্যঙ্গ করে, ওই নোবেল লরিয়েটটা আসেনি, ও আমার সম্পর্কে কি বলছে, সুদখোরটা আসেনি, সরি, ঠিক আছে। তো এবার যখন বিডেন যখন বেরিয়ে গিয়ে আবার ট্রাম্প যখন ক্ষমতায় এলেন, এই মুহূর্তে ইউনিসের কাছে কিন্তু ইউনিসও একটা কিন্তু সেফ এসকেপ রুট চাইছে, এবং সেই জন্য এই যে ট্রাম্পের বন্দনা
এবং মোদি বন্দনা এটা কিন্তু এই দেখে নিয়েছে যে ও এই মুহূর্তে বাংলাদেশ থেকে ও একটা সেফ এস্কেপ রুট নিয়ে ও এগেন ফ্রান্সে হোক বা কোথাও হোক চলে যেতে চাইছে, কারণ বাংলাদেশে থাকলেও যে কোনো দিন ও অ্যাসাসিনেট হয়ে যাবে। কারণ ওর এগেনস্টে কিন্তু এখন জামাতরা ওর এগেনস্টে, বিএনপি ওর এগেনস্টে, আওয়ামী লীগ তো ওর এগেনস্টে আছেই, শুধুমাত্র ওই জেনজি বা ছাত্র জনতা দিয়ে ওকে আটকে রাখতে পারবে না, তারাও এগেনস্টে। তো এই মুহূর্তে তাকে আমরা কনসিডারে রাখছি না আর কি, ঠিক আছে। আর আমি ওই সরি সিজ ফায়ার নিয়ে যে আমি কয়েকটা নীলাঞ্জন বাবুর আগের বক্তব্যের সাথে যোগ করি, আপনি যেটা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প আরেকটা কথা বলেছিলেন, ও সেই সুদখোরটা যে আমার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে অনেক টাকা দিয়েছিল, টাকা সাহায্য করেছিল, এটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভুলে যাননি। আরেকটা যে ডোনাল্ড ট্রাম্প কথাতে বলাতে আরেকটা কথা আমার মনে পড়লো, এই যে সিজ ফায়ার নিয়ে যে আমাদের মানে অনেকে ভাবছে সিজ ফায়ারটা ভুল সময়ে হলো বা আমরা আপার হ্যান্ডে ছিলাম, হ্যাঁ এখানে কিন্তু আমি একটা জিনিস একটা মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের কথা আমার মনে পড়লো। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা কথা বাংলাদেশ সংক্রান্ত রিলেটেড নিয়ে যখন বলেছিলেন, উনি কিন্তু বলছে মোদি ইজ এ গুড নেগোসিয়েটার। সো ভুলে গেলে চলবে না আমাদের নীলাঞ্জন আমি প্রিফার করব নেগোসিয়েটরও বলেন, বলেছিলেন বাংলাদেশের বিষয়টা আমি নরেন্দ্র মোদির উপর ছেড়ে দিই, না মানে দায়িত্বই দিয়েছেন না, সেই সঙ্গে ইজ এ গুড নেগোসিয়েটার। নেগোসিয়েটার কথাটাকে আমি সেটাকে কোট করছি এই জন্য যে এই যে সিজ ফায়ারটা হলো, ভারতবর্ষ কিন্তু কন্ডিশনাল সিজ ফায়ার বলেছে, ভারতবর্ষ কিন্তু বলেনি যে সিজ ফায়ার আমরা সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, আর 12 তারিখ অবধি একটা ডেডলাইন দিয়েছে, এবং ভারতবর্ষ থেকে সিজ ফায়ারের জন্য কি কি কন্ডিশন আছে না আছে সেইগুলো কিন্তু এখনো সরকারিভাবে জানানো হয়নি। তো এই যে মোদি ইজ এ গুড নেগোসিয়েটার, সে এই নেগোসিয়েট করে কি কি জিনিস আমরা পেয়েছি সেইটা কিন্তু এখনো রিভিল হয়নি। তবে দুটো জিনিস আমি জাস্ট গিভ মি আ সেকেন্ড, দুটো জিনিস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এক, সিন্ধু জলচুক্তি যেটা অলরেডি বাতিল হয়ে গেছে, এবং মানে আন্তর্জাতিক সংস্থাও বলেছে, আন্তর্জাতিক কোর্টও বলেছে এর ভেতর আর ঢুকবে না। সুতরাং এই যে সিন্ধু জল নিয়ে যে ভারতবর্ষের একটা বাইন্ডিংস ছিল গত 10-12 দিন আগে অবধি, সেইটা কিন্তু কমপ্লিটলি এখন ইন্ডিয়ার কন্ট্রোলে। ইন্ডিয়া কিন্তু এই যে একটা আপার হ্যান্ড পেয়ে গেল, সেটা কিন্তু ইন্ডিয়া আগামী 100 বছর ধরে সেটা এনজয় করবে। অ্যান্ড সেকেন্ডলি আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে নেগোশিয়েট করে উনি কি নিতে হতে পারে, আসিফ মুনিরকে ডিজোন করতে হতে পারে, স্টেপ ডাউন করতে হতে পারে, বা এই জাতীয় অনেক কিছু। যখন ইন্ডিয়ার আমরা ভারতের যখন অফিসিয়ালি স্টেটমেন্টটা পাবো যে এই নেগোসিয়েশন এই সিজ ফায়ারের এগেনস্টে ইন্ডিয়া কি কন্ডিশন রেখেছে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে আমরা কতদূর আমরা সেখান থেকে গেইন পেয়েছি। একদম। মৈনাক, বাংলাদেশের স্টেটমেন্ট, আমরা বাংলাদেশকে বোঝাতে পেরেছি যে আমাদের ক্ষমতা কি, আমরা পাকিস্তানকেও বুঝিয়ে দিয়েছি আমাদের ক্ষমতা কি, কিন্তু এই সিজফায়ার কতদিন লাস্টিং করবে তা নিয়ে অনেকের মধ্যেই সন্দেহ আছে। কারণ পাকিস্তান এমনই একটা দেশ যেখানে জঙ্গি গোষ্ঠীগুলো তাদের নেতারা এতটাই সক্রিয়, তারা কারোর কথা শুনবে বলে মনে হয় না। এবং ইতিপূর্বে আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বা হামাসের সঙ্গে যখন চুক্তি হয়েছিল আমাদের ইসরায়েলের, আমরা দেখেছি বারবার সিজফায়ার লঙ্ঘন করা হয়েছে এবং তারপরেও যুদ্ধ চালিয়ে গেছে। তো সুতরাং এটার ইম্প্যাক্ট কী হতে পারে? আপনার কি মনে হয় যে এই সিজফায়ার শেষ পর্যন্ত থাকবে? দেখুন, এখন আর্মির যে জগৎ আর কি, সেইখানে কিন্তু এখন একটা নতুন কনসেপ্ট, নতুন বলবো না, এটা ইসরায়েলের কাছে পুরনো কনসেপ্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিটারেন্স। তো সন্ত্রাসবাদ, ক্রস বর্ডার সন্ত্রাসবাদের থেকে ভুগেছি আমরাও, ভুগেছে ইসরায়েলও। দুটো দেশ কিন্তু এর আগে দুইভাবে সেটার একটা মোকাবিলা করতো। ভারত আমরা দেখেছি যে আগে মুম্বাই আক্রমণ হয়েছে, পার্লামেন্ট অ্যাটাক হয়েছে, আমাদের সেনা মোবিলাইজড হয়েছে দু একটি ক্ষেত্রে, কিন্তু আমরা এরকম কোনো ক্রস বর্ডার অ্যাকশন তখন নিতে পারিনি। কিন্তু তারপরে দেখলাম যে এই বালাকোট এয়ার স্ট্রাইক বা আপনি বলুন যে সার্জিক্যাল স্ট্রাইক, এই সময়টা থেকে আমরা কিন্তু দেখতে শুরু করলাম যে আমরাও ক্রস বর্ডার গিয়ে সেখানে আমরা অ্যাকশন নিচ্ছি। তাহলে এই আমাদের ডিফেন্স পশ্চারটা কিন্তু তাহলে চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি এখন যে আমান কি আশা বলে আমাদের চিরস্থায়ী আমান আমরা পাবো না, ওই শান্তিটা কিন্তু আমরা পাবো না, সেটা আমাদের ভুলে যেতে হবে। এবং শান্তি আসবে শক্তির দ্বারা। আমাদেরকে নিজেদের সব সময় প্রস্তুত থাকতে হবে, আমাদের আগে যা প্রস্তুতি ছিল তার থেকেও বেশি রাখতে হবে। আমরা এখন আমাদের নিজের অস্ত্রশস্ত্রের
কেপেবিলিটি সম্বন্ধে সম্পূর্ণ কনফিডেন্স, সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট। এবং আমাদেরকে অ্যাক্টিভ ডেটারেন্সের পশ্চাৎটা রাখতে হবে, যে প্রত্যেক, যেটা আর্মির অনেক যারা এক্সপার্টস তারাও এর আগে বলেছেন, যে এর আগে যখন আমরা এয়ার স্ট্রাইক করেছিলাম আমরা একটা ডেটারেন্স তৈরি করেছিলাম, কিন্তু তার একটা এক্সপায়ারি পিরিয়ড ছিল, মেবি সেটা 5 বছর, সেটা একদম কমে গেছিল বলে আবার করে এই সাহসটা কিন্তু পাকিস্তানের জঙ্গিরা পেল বা পাকিস্তান রাষ্ট্র পেল। তাহলে আমাদেরকে এই ভয়টা বা এই ডেটারেন্সটা বারবার প্রয়োগ করতে হতে পারে, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যে ডকট্রিনটা এখন নিলাম সেটা আমরা কাজটা শুরু করেছি মাত্র, আমরা কিন্তু এইভাবেই এই অ্যাক্টিভ ডেটারেন্সের মাধ্যমে এবং মিলিটারি প্রিপেয়ারনেসের মাধ্যমে আমরা কিন্তু মনে হয় এই জঙ্গি আক্রমণগুলোকে কমাতে বা ঠেকাতে সফল হব। ধন্যবাদ মৈনাক, আপনি সঙ্গে থাকুন। আমি কর্নেল ভাদুড়ির কাছে আসবো। মৈনাকের উত্তরের সূত্র ধরে আমরা সেই অর্থে একটা ছোট্ট ফ্রন্টে হয়েছিল, যুদ্ধ লড়েছিলাম কারগিলে। তাও কারগিলে আমরা দেখেছিলাম যে আমাদের জমিতে পাকিস্তানি অনুপ্রবেশকারী এসেছিল, তাদের আর্মি এসেছিল, আমরা তাদের তাড়িয়ে দিয়ে ওপারে পাঠিয়ে দিয়েছিলাম। ওইটুকু আমরা যুদ্ধ লড়েছিলাম। সেখানে আমার সুমন আছে, সুমন কারগিল যুদ্ধ কভার করেছিল। সেখানে আমাদের মূলত আমরা ব্যবহার করেছিলাম বফোর্স, এবং সেখানে যুদ্ধ হয়েছিল মোটামুটি যারা সৈনিক, সেই সৈনিকরা মানে একদম সরাসরি মানে ফ্রন্টে যুদ্ধ করেছিল, একেবারে স্থলবাহিনী যুদ্ধ করেছিল। সেখানে তলোয়ার থেকে শুরু করে মানে পিস্তল পর্যন্ত ইউজ হয়েছিল। 71 সালের পর এই প্রথম আমরা সেই অর্থে সংঘর্ষ বা যুদ্ধ যাই বলুন না কেন সেখানে গেলাম। এখানে আমরা এতদিন পরে যুদ্ধে গেলাম, আমরা এর মধ্যে অনেক অস্ত্র কিনেছি, আমরা অনেক অস্ত্র তৈরি করেছি। এই রকম একটা যুদ্ধে যেখানে পাকিস্তানের দুটো বড় অস্ত্র, একটা হচ্ছে তাদের সামরিক শক্তির মধ্যে JF-17 রয়েছে, পাকিস্তানি যুদ্ধ বিমান, যেটা চীন তাদেরকে বিক্রি করে, একটা F-16 আছে যেটা আমেরিকা তাদের বিক্রি করে। এছাড়া তাদের কাছে কিছু মিসাইল আছে, কিছু ড্রোন আছে, যে ড্রোনগুলো তুরস্ক তাদের বিক্রি করে। হ্যাঁ, তো আমরা বালাকোটের পরে, ওরা ওই বালাকোটের পরে পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছিল। কিন্তু আমাদের যে আমাদের বফোর্স আছে, আমাদের কাছে যে রাফাল আছে সেটা ফ্রান্সে তৈরি, আমাদের কাছে মিগ আছে, আমাদের কাছে সুখই আছে, আমাদের কাছে মিরাজ আছে, আমাদের কাছে জাগুয়ার আছে, আমাদের কাছে হেলিকপ্টার রয়েছে, এবং আমাদের কাছে সর্বোপরি আমাদের নিজস্ব আকাশ আছে, অগ্নি আছে, অনেক কিছু আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে, S-400। তো পৃথিবীর যারা বড় বড় অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র যারা বিক্রি করে দেশেরা, তাদের কাছে একটা পরীক্ষা ছিল, কোন দেখছিল ক্লোজ ইয়েতে যে কার অস্ত্র কতটা কার্যকরী হয়। তাহলে এটাও কি একটা পরীক্ষা হয়ে গেল নাকি এবারের এই গত কয়েকদিনের সংঘর্ষে, কর্নেল ভাদুড়ি? হ্যাঁ, আমি নিজে কার্গিল ওয়ার ভেটারান, তো সেই জন্যে আমি তো আই উইটনেস, আমি ইনভলভ ছিলাম ওখানে। তো কার্গিল ওয়ারটা ছিল বাই মিলিটারি স্ট্যান্ডার্ড অফ ওয়ার, কিন্তু লিমিটেড ওয়ার, বাট জিওপলিটিক্যাল স্ট্যান্ডার্ডসে ইট ওয়াজ নট আ ওয়ার, কারণ ওয়ার ডিক্লেয়ারই হয়নি। আমরা শুধু ওইটুকু জায়গার মধ্যে যুদ্ধ লড়েছিলাম। আর আপনি যেমন বললেন যে বোফোর্স গানসের একটা বিশাল রোল ছিল, ওটা আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম কারণ কার্গিল দ্রাস বাটালিক অনেক লিমিটেড একটা সেক্টর ছিল। আমরা যাবতীয় ইন্ডিয়ান আর্মির বোফোর্স নিয়ে গিয়ে ওখানে ইনসার্ট করে দিয়েছিলাম। আর কমপ্লিট বোফোর্সের ফায়ার পাওয়ার 155, ডিভাস্টেটিং ফায়ার পাওয়ার। ইনফ্যাক্ট ইনডাইরেক্ট ফায়ার হাউইটজারের দেখা গেল যে এফেক্টিভ না। তো তারপরে নতুন ট্যাকটিক্স ডিভাইস করে ডাইরেক্ট ফায়ারিং, যেমন রাইফেল এম করে টার্গেটের ওপরে ফায়ার করা হয়, সেরকম বোফোর্স গানগুলোকে এই টাইগার হিল আর টলোলিংয়ের ওপরে ডাইরেক্ট ফায়ার করা হচ্ছিল, ডাইরেক্ট এম লে করে এম, নট অ্যাজ আ হাউইটজার। তো যাই হোক, এখন এইবার এখনো আমরা ওয়ারে যাইনি, মানে এখনো ওয়ার হয়নি। এটা একটা লিমিটেড স্কিরমিশ হয়েছে ট্রান্সবর্ডার। হ্যাঁ, এটা অনেক ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াতে হয়েছে, কিন্তু এখনো ওয়ার হয়নি। ও ওয়ার হওয়ার আগে সিজ ফায়ার হয়ে গেছে। ঠিক ঠিক সাম লিমিটেড এফোর্স
বাকি তো ড্রোন আর মিসাইল হ্যাঁ হ্যাঁ একদম একদম। নিরঞ্জন আপনি বলুন তো, এই যে উনি বলছেন হ্যাঁ পুরোপুরি ওয়ার হয়তো হয়নি, কিন্তু এ-500 ড্রোন ঢোকাচ্ছে ভারত, পরপর কামিকাজে ড্রোন ঢুকিয়ে এখানে বিস্ফোরণ করিয়ে দিয়েছে। তো এটাও তো একটা টেকনোলজি বা ড্রোনের লড়াই এবং মানে আমাদের উন্নত অনুন্নত অস্ত্রের লড়াই। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবধি মানে যুদ্ধ শুরু হতো যখন এয়ারফোর্স ইনভলভ হতো। এক্স্যাক্ট, মানে এয়ারফোর্স ইনভলভ হওয়া মানে একটা ফুল স্কেল যুদ্ধ। তারপর কিন্তু ধীরে ধীরে সেই যুদ্ধের তাদের ডাইমেনশন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখন নেভি ফিনিশার, দ্যাট ইজ ওকে, বাট স্টার্ট কিন্তু এয়ারফোর্স করতো। মানে যখন স্থলবাহিনীর মধ্যে এক্সচেঞ্জ অফ আর্টিলারি, এক্সচেঞ্জ অফ বুলেটস, এক্সচেঞ্জ অফ গানস, এগুলো কিন্তু মোটামুটি মানে যে সমস্ত দেশের ল্যান্ড ডিসপুট আছে তাদের কিন্তু হতে, মানে ইন্ডিয়া পাকিস্তানে হতে পারতো, মানে কন্টিনিউয়াসলি সেগুলো হতে থাকে। কিন্তু যখন এয়ারফোর্স ইনভলভ হয় তার মানে হলো সেটা ফুল স্কেল যুদ্ধ চালু হয়ে গেল। সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি ছিল। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স টেকনোলজি আমাদের কিন্তু সেই মানে যুদ্ধের পরিভাষাটা চেঞ্জ হয়ে গেছে। এবং হতে হতে আমরা কিন্তু গত 10 বছর থেকে দেখছি, যেটা আমরা ইসরায়েলে দেখেছি, যেটা আমরা আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের ওদের মধ্যে যুদ্ধ কনফ্লিক্টে দেখেছি, যেটা আমরা এখন ইন্ডিয়া পাকে দেখলাম, যে ড্রোন কিন্তু একটা ভাইটাল ইউক্রেন রাশিয়াতে হয়েছে। হ্যাঁ, একটা ভাইটাল রোল প্লে করছে ড্রোন। কিন্তু সেটা কিন্তু আরেকটা জিনিস আমরা যেটা দেখবো, যে ড্রোনটা কিন্তু খুব একটা এফেক্টিভ নয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে। এটা কিন্তু আমাদেরকে এটাও কিন্তু মানে প্রুভেন, আমাদের আকাশ তো এটার জন্য। হ্যাঁ, এটা কিন্তু প্রুভেন যে ড্রোন কিন্তু খুব, আমরা আজকে পাকিস্তানের এগেইনস্টে ড্রোন দিয়ে সফলতা পেয়েছি, চায়নার এগেইনস্টে নাও পেতে পারি, চায়না এগেইনস্টে পেয়ে যাবো, কারণ চায়নার মাল কি বোঝা গেছে এটা। কিন্তু পাকিস্তান তো চীনের মাল নিয়ে লড়ছিল। হ্যাঁ, কিন্তু যদি আজকে আমাদের সঙ্গে খোদা না খাস্তা, মানে অফকোর্স রাশিয়া আমাদের ন্যাচারাল অ্যালাই, তো রাশিয়ার সঙ্গে কোনোদিন হবে না। যদি কোনোদিন ইউএস বা রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের সঙ্গে আমাদের হয়, তখন কিন্তু ড্রোন খুব একটা এফেক্টিভ নাও হতে পারে। একদম একদম। আপাতত সংঘর্ষ বিরতি। সোমবার দুপুর 12টায় ফের মিটিংয়ে বসবে ভারত এবং পাকিস্তান, দুই পক্ষই। কি হবে সত্যিই জানা নেই, কিন্তু আমরা আশা করব পাকিস্তানের শুভবুদ্ধির উদয় হবে। পাকিস্তানি আর্মি, পাকিস্তানের সাধারণ জনগণ, তাদের কতটা সে আছে আমি জানি না, কিন্তু পাকিস্তান সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সন্ত্রাসবাদকে মদদ দেয়া তারা বন্ধ করবে। ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, হয়তো আমেরিকার অনুরোধে, কিন্তু পাকিস্তান যেন যুদ্ধবিরতি লঙ্ঘন না করে, তার না কিন্তু একটা আরও বড় আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আসার জন্য। ভালো থাকবেন।